যারা এই সপ্তাহে আমাদেরকে SMS করেছিলেন, এই সপ্তাহে আমাদের যারা ইমেল করেছিলেন তাদেরকে আমরা এই সপ্তাহে ডাকতে পারিনি, কারণ আমরা ঢাকার বাইরে এসেছি একটা আউটডোর শো করতে। ইনশাল্লাহ নেক্সট উইকে আপনারা আসবেন, এবং আমি বলছি যে আপনারা অনেক অনেক ভালো ভালো সব ঘটনা এবার পাঠিয়েছেন, এবং চমৎকার একটা এপিসোড আগামী সপ্তাহে আপনাদের উপহার দিতে পারবো সেই আশা রাখি। শুরুতে জানিয়ে দিই, আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গা নিয়ে অনেক ঘটনা রয়েছে। এখানকার এলাকাবাসীদের সাথে আমরা কথা বলবো, এবং আমরা কথা বলবো আমাদের যে সমস্ত অতিথিরা আজকে এখানে এসেছেন, বন্ধু গ্যারাজের সদস্যদের সাথে কথা বলবো, ভূত এফএমে যারা গেস্ট রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং একে একে আমরা সব ঘটনা শুনবো। এবং এই এলাকায় একজন হুজুর ছিলেন, এবং তিনি একজন খুবই সম্মানিত ব্যক্তি। আমি তার নামটাও একটু পরে বলবো। আমি আগে বলি যে কি হয়েছিল। বলা হয়ে থাকে এরকম যে তিনি তার অনেক স্টুডেন্ট ছিল, তিনি শিক্ষক ছিলেন এবং তার অনেক স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে অনেকেই ছিলেন জিন, এবং সেই জিনদের মধ্যে তার অনেক স্টুডেন্ট ছিলেন। এবং তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, তিনি তার সময়ে বিভিন্ন মানুষের উপকার করেছেন, বিভিন্ন মানুষের চিকিৎসা করেছেন, কিন্তু সেই চিকিৎসা করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত মানুষের চিকিৎসা করেছেন, সেই সমস্ত মানুষের শরীর থেকে যে সমস্ত জিনদের তিনি দূর করেছেন, তারা এখনো এখানে নানান ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এবং কি ধরনের ঘটনা ঘটাচ্ছে সেগুলো আমরা জানবো। আমরা ঠিক একদম সেই জায়গাটাতেই বসে আছি, কিন্তু যার পাশে রয়েছে একটা মাজার, এবং এখানে তার পাশে রয়েছে মেঘনা নদী, এবং এই জায়গাটা এখনো পর্যন্ত মেঘনা নদীর কবলে কিন্তু নেই। আমরা কথা বলবো শুরুতেই এই এলাকার যার বাসায় আমরা এসেছি তার ছেলে মোহাম্মদ বজলুল হকের সাথে, যিনি একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন। ছাত্র জীবন সেখান থেকে শেষ করেছেন, এরপরে চাকরি জীবন, এবং যখন মুক্তিযুদ্ধের ডাক এসেছে তিনি সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সেখানে কমান্ডার ছিলেন তিনি মুক্তিযুদ্ধের। তো এরকম একজন মানুষকে পেয়ে আমরাও খুব হ্যাপি। আমরা শুরুতে তার কাছ থেকে জানতে চাইবো এই এলাকার কিছু ঘটনা, এবং আমি দেখব আপনার শুরুতে আপনার নামটা সবাইকে বলবেন, সবার সাথে আপনি একটু দিবেন যে একটু পরিচিত হতেন। আমার নাম কারি মোহাম্মদ বজলুল হক। আপনি এই এলাকার বাসিন্দা, একসময় এলাকাতে ছিলেন, এখন মনে হয় নারায়ণগঞ্জে আছেন। আমি এটাই আমার বাড়ি, আমি এখানে আছি। আমি যদিও শহরে থাকি, কিন্তু আমার ক্লোজ কানেকশন আছে এইখানের সঙ্গে। আচ্ছা, আমি এইখানে এসে দেখলাম যে এই এলাকাটাতে আপনি বলছেন যে আমরা যার নামে কথা বলছিলাম তিনি হচ্ছেন আলহাজ কারি মোহাম্মদ আলী হুসাইন। জি, আপনার বাবা। এবং আপনি বলছিলেন যে এই এলাকাতে তিনি যে মাদ্রাসায় শিক্ষকতা করতেন, সেখানে শুধুমাত্র মানুষই না, অনেক জিনরাও লেখাপড়া করতেন। এবং তিনি মুহূর্তের মধ্যে, আপনি এই যে বলছিলেন যে তার কাছে অনেক অসুস্থ মানুষ আসতো, যেমন একটা পাগলের ঘটনা বলেন, শিকল পরানো একজন পাগল কোন একটা সময় তার কাছে এসেছিল। একটু ঘটনাটা আমাদের বলবেন কি হলো? আচ্ছা, শুধু একটাই না, আরো অনেক ঘটনা আছে। এখন এমনই হতো, মানে ওনার অবস্থাটা এমনই ছিল। উনি ঠিক সাধনার কারণে উনি মক্কা থেকে আসছিলেন, যদিও অরিজিনালি উনি এই বাংলাদেশের বংশোদ্ভূত। 3 বছর বয়সে 3 বছর বয়সে চলে গেছিলেন এই দাদাজির সঙ্গে। সেখানে মক্কাতে গিয়ে মেসফালা ওনারা মানে বাড়িঘর করেছিলেন, সেখানে পড়াশোনা করছেন। সলুতি একটা মাদ্রাসা, ওখানে পড়াশোনা করে এরপরে বাংলাদেশে যখন চলে আসলেন, হাজিদের সঙ্গে ওয়াদার কারণে উনি চলে আসছিলেন, স্বপ্ন দেখে এখানে চলে আসলেন। এবং ওনার অরিজিনাল বাড়ি ছিল যেখান থেকে তিনি 3 বছর বয়সে ওনার আব্বার সঙ্গে গিয়েছিলেন, সেই নারায়ণগঞ্জের প্রান্ত দেশ থেকে সৈয়দপুর থেকে চলে গেছিলেন। কিন্তু উনি ওখানে আর ব্যাক করেন নাই, ওই এলাকা তার ওঠেন নাই। সোনারগাঁয়ের এই এলাকার এখানে যেখানে আমরা বসে কথা বলছি, কোরবানপুর দরবার, সেখানে উনি ব্যাক করলেন। কেন? ওয়াদা ছিল এখানে উঠবেন। তো উনি এতটুকুই আধ্যাত্মিকতা ওনার অর্জিত হয়েছিল, বা উনি এত কিছুই করেছেন যে ওনার অভিজ্ঞতায় উনি জিনেরা তার কথা শুনতেন। এইভাবে তিনি চিকিৎসাগুলো করতেন। উনি দেখা যেত যে একেবারেই বদ্ধ পাগল, 10 বছরের পাগল, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে ওনার কাছে নিয়ে আসছে। উনি বসে থেকে উনি সেই জিনটাকে তলব করতেন, কথা বলতে থাকতো। রুগী তখন কথা বলতে বলতে এমন এক সময় যেত, বোঝা যেত যে এইটা রুগী আর কথা বলছে না, এখন জিন কথা বলছে। তখন বলতে বলতে উনি জিনকে সামনে, আমি নিজে দেখেছি, কাঁসার যে মানে গ্লাস ছিল, কাঁসার গ্লাসের মধ্যে পানি রেখে উনি দম করে মানে ফুঁক দিয়ে ওখানে বসাই দিত যে বসো।
এরপরে দেখা যেত যে মানে রোগী আসছে সে কখনো কোনো কোরআন তেলাওয়াত করতে পারেনি, কোরআন জানতো না, বসার সমানে কোরআন তেলাওয়াত করছে। এবং আরেকজন পাগল নিয়ে আসছে যে কোনোদিন কোনো সঙ্গীত বলতে কিছুই জানে না, গান জানে না, সমানে গান শুরু করেছে। এখন যখন এরকম হইতো তো উনি বসায় রেখা সেই জিনটাকে উনি ওখানে হাজির করতেন। এবং এগুলি ঘটছে আমাদের একেবারেই বরাবর, একদিন দুই দিন সাডেনলি কোনো ঘটনা নাই, একেবারে রেগুলার প্রায়ই ঘটতো এরকম। নিয়ে আসলে পরে উনি এখানে দেখছো তার কাছ থেকে জবাব নিত, তার কাছে জবাব নিত, তুমি কতদিন ধরে এই করেছো? বল অতদিন। অতদিন ধরে তার সঙ্গে সঙ্গ দিছে। কখন কিভাবে তুমি করলা? বল সে একদিন আসছিল, যেমন এক আপনি নববধূ, হ্যাঁ, যেমন নববধূ, এইটা আমার বাড়িতেই ঘটছে। নববধূ আমার বড় ভাবি, উনি মাত্র বিয়ে হয়েছে, সামান্য কয়েকদিন গেছে। উনি শেষ রাত্রে আজানের আগে গোসল করতে ঘাটলে আসছে, এই যে পাশের যে ঘাটলা, মেঘনা নদীর যে মেঘনা নদীর ঘাটলে উনি ঘাটে আসছে। হঠাৎ করে উনি চেষ্টা করলেন যে লাভ দিলেন যে আস্তে করে ঝুপ করে পানিতে পড়বেন, নতুন বউ লজ্জা নিয়ে এসে আসছে যেন মসজিদের লোকজন আসার আগে, আজানের আগে এসে গোসল করে আবার ফিরে যেতে পারে। এই অবস্থায় আসছে, উনি পানিতে নামবেন, হঠাৎ করে দেখলেন যে পানিতে নামতে গিয়ে উনি পানিতে নামলেন না, কে যেন ওনাকে ধরে ফেলল এবং ওনাকে আস্তে করে মানে হাওয়ায় ভাসিয়ে দিল। আপনি বলছেন যে একটা বাচ্চা সে মানুষকে যেভাবে নেয় এভাবে। হ্যাঁ, একটা বাচ্চাকে যেভাবে কোলে তুলে নেয়, এইভাবে দুইটা হাত তাকে মানে কোলে তুলে নিল একটা বাচ্চার মতন, তুলে নিয়ে হাওয়ায় ভেসে গেল। উনি অনেক চিৎকার করার চেষ্টা করলেন এবং উনি ডাকার চেষ্টা করলেন। উনি বুঝতেছেন যে উনি কোথায় যাচ্ছেন, বেঁচে যাচ্ছেন। উনি মনে হলো স্বপ্নে মানুষ যেভাবে ভাসে, আমি বেঁচে যাচ্ছি, দুটা হাত আর একটা বিরাট ফিগার সামনে দেখতে পাচ্ছেন যে উনি বুঝতে পারছেন যে সামথিং মানে অলৌকিক কিছু আর কি, সুপার ন্যাচারাল কিছু, যেহেতু উনি হুজুরের বাড়ির বউ, উনি এই গল্প এখানে এসে দেখছে, শুনছো, তো উনি সেটা ভাবতেছেন যে আমার কোথায় নিয়ে যাচ্ছে। তো আমাদের যে পাশে যে গোরস্থান, উত্তর দিকেই গোরস্থান, সে গোরস্থানের পাশেই বড় তেঁতুল গাছ একটা ছিল। প্রথম নিয়ে ওখানে মানে তাকে এমন ভাবে শোয়াই দিল যে তেঁতুলের ডালগুলি প্ল্যাটফর্মের উপর হয়ে গেল। আচ্ছা, তো সেখানে রাখার সঙ্গে সঙ্গে ভাবি বলতেছেন যে আমি তো ওখানে এমন ভয় হচ্ছে, আর কিন্তু আমি শব্দ করতে পারতেছি না, শুধু তার এক্স কাছে সারেন্ডার হয়ে গেছি, শব্দ আসছে না। তো সেখানে যখন রাখলো কিছুই বুঝলাম না, সেই বড় দুটো হাত আবার আমাকে ওখান থেকে ঝট করে তুলে আবার এদিকে মানে হাওয়ায় ভেসে আবার এদিকে দক্ষিণ দিকে আবার আসা শুরু করলো। অর্থাৎ আমাকে এনে এখানে হুজুরের যে ছিল ঘোড়া রাস্তা বলছিল, ঘোড়া রাস্তা বলের এই চালের উপরে আমাকে আস্তে করে খুব যত্নের সঙ্গে, মোহাব্বতের সঙ্গে, মনে হয় ভাবি বলছিল অ্যাজ ইফ এটা মানে ভয় পেয়ে গেছে। আমাকে যে দুটো বড় হাত আমাকে কোলে করে নিয়ে গেল, সেই সত্তা, সেই মানে এটা অস্তিত্বটা মনে হয় কিছুটা ভীত হয়ে গেছে, আমাকে এখানে রাইখা চলে গেল। সকালবেলা খোঁজ বউকে পাওয়া যাচ্ছে না, ফজরের আজান চলছে একদিকে, আরেকদিকে চলছে। তারপরে হুজুর বলল যে ঠিক আছে তোমরা একটু চুপ করো, ফেরত আসবে সে, বাধ্য, সে কোথায় যাবে। তারপরে দেখা গেল তোমরা কাছে খোঁজো। তারপরে কাছে খুঁজতে খুঁজতে দেখা গেল গোড়া রাস্তা বলে, এখন আমরা যেখানে বসে আছি এর পাশেই ছিল গোড়া রাস্তা বলটা, সেখানে দেখা গেল সারি উঠতেছে হাওয়ার মধ্যে। তারপরে তাকে যখন নামায় আনলো তখন সে বলল যে আমাকে যে নিয়ে গেল আবার এখানে যে পৌঁছায় দিল, এই সময়টা নিয়ে যাওয়ার সময় তার ভয়ঙ্কর রূপ, আমার সঙ্গে তার ব্যবহারটা অনেকটা মানে জবরদখলকারীর মতো, কিন্তু যখন ফেরত নিয়ে আসলো আমার প্রতি খুব সে মানে এক সফট ব্যবহার করলো, পারে তো আমার কাছে মাপ চেয়ে আমাকে রেখে যায়। পরে হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কি হলো, আসলে ঘটনাটা কি ঘটল। বললো যে এটা একটা বজ্জিন, সে বজ্জিন বিশেষ করে নববধূদের উপরই তার আকর্ষণ বেশি থাকে। ও একটা লম্পট চরিত্রের একটা বজ্জিন। সে যখন নিয়ে গেছে তার আশেক হয়ে গেছে, সে ওখানে নিয়ে গেছে। কিন্তু তখনই শোনার সঙ্গে সঙ্গে আমি দোয়া দুরুদ পড়তেছিলাম, তখন তার উপরে এটা প্রভাব হয়ে গেল এবং সে ভীত হয়ে এখানে রিটার্ন করে দিয়ে গেল। এই বাড়িতে, এই এলাকায় তখন আরো অনেক ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো শুনবো। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি চলে এসছে এবং আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি তাহসান, এবং তিনি শুনছেন আমাদেরকে। সালাম আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া চরম, এবং আমাদেরকে আয়ান SMS করেছেন, আয়ান খন্দকার নারায়ণগঞ্জ থেকে, এবং লিখেছেন যে ভূত FM কখনো বন্ধ করবেন না আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন অনামিকা ফরিদপুর থেকে, এবং লিখেছেন যে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন জিমি হোসেন দিনাজপুর থেকে,
এবং তিনি বলছেন যে তিনি প্রশংসা করেছেন ভূত এফএম। আমাদেরকে ফজলে রাব্বি খুলনা থেকে এসএমএস করেছেন, ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাজন আচ্ছা আমাদের লিখেছেন গাজীপুর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মিশর এসএমএস করেছেন আমাদেরকে অন্তর আহমেদ রূপগঞ্জ থেকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আনিকা এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বাবু যশোর থেকে লিখেছেন সো নাইস। রাজিত আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন এবং তার আপুর সার্জারি হয়েছে, তিনি সবার কাছে প্রে করতে বলছেন সবাইকে। নাফিজ এবং মিম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। মারুদ তানুর রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে নুসরাত খুলনা থেকে এসএমএস করেছেন রাজীব এবং লোপা রামপুরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। কামরুল এসএমএস করেছেন মুস্তাক সিলেট থেকে। জিহাদ আমাদের এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে। বাবু আমাদের এসএমএস করেছেন কায়েস এবং নাইম নিরালা খুলনা থেকে। সাকিব চট্টগ্রাম পাটিয়া থেকে আমাদের এসএমএস করেছেন আরজে নয়ন আদাবর থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাহার আমাদেরকে। সোহান এসএমএস করেছেন রাজশাহী থেকে। তামজিদ আমাদের এসএমএস করেছেন সিরাজগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাহাতুল সহ আরো অনেকে। আমাদের যে ফুর্তির যে পেজ রয়েছে ফেসবুক পেজ, সেখানে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে কমেন্ট করে যাচ্ছেন এখনো। এবং আমি বলবো যে যারা এসএমএস করতে চান তারা অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। এছাড়াও যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমাদের এইখানে অনেকেই আছেন যারা হচ্ছে বন্ধু গ্যারাজের সদস্য এবং আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে আমাদের কাছে ঘটনা পাঠান, বন্ধু গ্যারাজের ঘটনা পাঠান এবং সেখানে সাইন আপ করে ঘটনা পাঠিয়ে যারা সিলেক্টেড হয়েছেন তাদের সাথে আমরা একটু পরিচিত হব এবং তাদের সবার কথা আমরা পরে জানবো। আগে একটু পরিচিত হয়ে যাবো তাদের সাথে, যারা বন্ধু গ্যারাজ থেকে এসেছেন প্রত্যেকের সাথে আমরা একটু পরিচিত হই। আপনারা একে একে আপনাদের নাম বলবেন প্লিজ, আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো এভরিওয়ান, আমি হিমু, আমি এআরবিতে পড়তেছি আর আমি থাকি নিকেতনে। এখানে আসছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। হোপফুলি আমি ভালোভাবে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের জনের কাছে যাই। হ্যালো এভরিওয়ান, আমি তানজিলা রওশন, ঢাকা থেকে ইউল্যাবে পড়ছি। ওকে। হ্যাঁ এভরিওয়ান, আমি তাহজিবা অ্যাঞ্জেলা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। আচ্ছা, তারপরে হ্যালো, আমি মোহাম্মদ ফজলে রাব্বি, আমি নওগাঁ থেকে এসেছি। আমি এখন গ্রামীণ ফোনে আছি। আপনি নওগাঁ থেকে এসেছেন? জি। ওকে, আচ্ছা। হাই গাইস, আমি অভি কুমার ভৌমিক, আমি পুরান ঢাকা থেকে এসেছি আর আমি এখন বর্তমানে চাকরি করছি। ওকে। হ্যালো লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি আর আমি আসনুল্লাহ ইউনিভার্সিটিতে পড়ছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একে একে প্রত্যেকের কাছে আসবো এবং আমাদের স্পেশাল কিছু ঘটনা থাকছে, সেই বিষয়ে আমরা আরো পরে আসবো। আপাতত যেটা করতে হবে, আমাদেরকে ছোট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। এবং ইন দ্য মিন টাইম আমরা বলি যে আমাদের ফেসবুকে যারা আছেন তারা দেখেন যে আমাদের আজকে যেখান থেকে শো করার কথা সেই জায়গা আমরা একটু বলে দিই। সেই জায়গায় ছবি অনেকে আপ করতে বলছেন, আমরা এই রাতের বেলায় ছবি কিভাবে আপ করবো বুঝতে পারছি না, বাট এই জায়গাটা আমরা বলে দিলাম, আপনারা এসে পরে খোঁজ খবর নিতে পারেন। কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, এইখানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে এবং এখানে আমরা এসেছি আজকে ঢাকা থেকে। আমাদের পুরো টিম এখানে সারাদিনই ছিল। আমরা সন্ধ্যার সময় এসে আমরা এখানে সবকিছু সেট আপ করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে এসএমএস করছেন। আমাদের দেখতে পাচ্ছি তাসনুবা তারান্নুম লিখেছেন শুভ কামনা রইল এবং মাশফিকুল ইসলাম মতিন কিন্তু ফেসবুক থেকে পড়ছি লিখেছেন ভূত এফএম আজকে ফ্যান্টাস্টিক হবে সেরকম একটা জিনিস আশা করেছেন, আমাদের জন্য তিনি শুভ কামনা করেছেন। আমি দেখতে পাচ্ছি যে রেডিও ফুর্তির ফ্যান পেজে আরো লিখছেন অনেকেই এবং লিখেছেন যে আজকে লিখেছেন যে অনেকে লিখেছেন যে আই লাভ ভূত এফএম, এটা লিখেছেন দুলাল আহমেদ আপন। এছাড়াও আমাদেরকে লিখেছেন যে আজকে অনেক মজা হবে এরকম আশা করছেন কামরুল হাসান। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকে, সুলতানা জাহান লিখেছেন আই লাভ ভূত এফএম আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি BM অলি আহমেদ লিখেছেন যে আচ্ছা আমাদেরকে। এছাড়াও AF রহমান লিখেছেন আই এম রেডি। তো যাই হোক, আমরা যে এলাকার কথা বলছিলাম সেই এলাকা নিয়ে আমরা আরো কথা শুনবো এবং এই এলাকায় একটা অদ্ভুত ব্যাপার যে এখানে আপনারা কিছুদিন আগে আমরা যে ঘটনা পরপরই শুনবো, আপনারা কিছুক্ষণ পরেই শুনবেন যে এই এলাকায় মেঘনা নদী যেটা আছে সেই নদীর কিন্তু ভাঙন হয়েছিল, কিন্তু আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেই জায়গা পর্যন্ত এসে ভাঙনটা থেমে যায়। কেন সেই ভাঙনটা থেমে যায় সেই বিষয়ে কথা শুনবো এবং এইখানে যে সমস্ত
দুষ্ট জিনেরা আছে তারা কি ধরনের উপদ্রব করে সেই ধরনের কথা আমরা শুনবো। এবং আমাদেরকে এখানে ঢোকার সময় বিভিন্নভাবে সাবধান করে দেওয়া হয়েছিল যে মানে আমাদের আমাদের এইখানে বন্ধু গ্যারেজের দুজন সদস্য রয়েছেন যারা এই সমস্ত বিষয়ে কথা বলবেন, তারা কি কি জিনিস এক্সপিরিয়েন্স করেন। আপাতত আমরা একটা ব্রেক নিয়ে আসি এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Fam, the night comes alive with gramophone. সবসময় রেডিও ফুর্তি 88.2 FM এন্ড ওয়েলকাম ব্যাক। আমরা আবারও ফিরে আসলাম ভূত এফএমে এবং আমরা একটু আগে যে বিষয়ে কথা বলছিলাম, আমরা আমাদের এখানে এখনো উপস্থিত আছেন মোহাম্মদ বজলুল হক। তিনি কিন্তু এই এলাকারই মানুষ এবং আমরা যারা এখানকার স্থানীয় মানুষ রয়েছেন, আমরা প্রত্যেকবারই ঢাকার বাইরে গেলে যেটা করি যে স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শুনি। আপনি একটু আগে আমার সাথে কথা বলছিলেন এবং আপনি একটু আগে বলছিলেন যে আপনার বাবার যে সমস্ত চিকিৎসার ফলে যে সমস্ত দুষ্টু জিনদের তিনি দূর করেছিলেন, তারা নানাভাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে। মানে তার মানে আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গাটা এখনো অনেকেই তারা আছে এবং সেই তারা অনেকেই আমরা কি যে কোনো মুহূর্তে দেখা পেয়ে যেতে পারি তাদের ঘুরে ফিরে তারা কিন্তু এখানে প্রায় তাদের উপস্থিতি জি তাদের জানান দেন। হ্যাঁ, তাদের জানান দিচ্ছে এবং বিভিন্ন মানুষ, এই এলাকার বিভিন্ন মানুষ তারা এটাকে উপস্থিত তাদেরকে দেখছে, বিভিন্ন ভাবে দেখতেছে। আপনি কিভাবে এবং দেখেছেন? আমি তো কয়েকবারই তাদের বিভিন্ন রকমের দেখছি এবং তাদের কাছ থেকে তারা হুজুরের কাছে সুবিধা করতে পারে নাই। জি এখন কিন্তু হুজুর যে সমস্ত তাদের উপর কন্ট্রোল ছিল এবং তারা জিনে আক্রান্ত যে সমস্ত মানুষকে ফ্রি করছে, তাদেরকে চিকিৎসা করে তাদের জিনের আক্রমণ থেকে বাঁচাইছে, সেই জিনগুলি ব্যর্থ হয়ে এখন পর্যন্ত তারা অনেকগুলি জিনিস এখনো বিভিন্ন ভাবে আইসা এখানে মানুষকে এখানে এই এলাকার মধ্যে লোকদেরকে ভয় দেখাতে চায়। যেমন একটা জিনিস আমার বাস্তব অভিজ্ঞতা, আমি যখন বাড়িতে এখানে আসতাম তখন আমি অধিকাংশ সময় ঘরে না শুয়ে আমি মসজিদে শুইতাম। আচ্ছা, আমি পেশায় ব্যাংকার, তো আমি অনেক সময় এখানে আসলে মনে করতাম যে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এরকম ইবাদত বন্দেগী করার জন্য আমি মসজিদে শুইতাম। তো মসজিদে শুলে একটা জিনিস প্রায় আমি নির্ভয়ে শুইতাম দোয়া দরুদ পড়ে। কিন্তু দেখা যেত যে হঠাৎ করে আমার পরিচিত এই গ্রামের লোক এই নাম ধরে, ধরুন আমার কোনো মুরব্বী বা আমার কোনো বন্ধু এসে আমাকে আমার নাম ধরে ডাক দিতেছে, হ্যাঁ এই বজলুল হক, দরজাটা খোলো ভাই, আমি আসছি। একেবারে আমার পরিচিত লোক। তো এটা তো ফিরোজ ভাই আসছে, আচ্ছা ঠিক আছে দরজাটা খুলে দে। আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে এমন ভাবে পৈশাচিক হাসি এবং ভেঙচি কেটে দেখলাম, লক্ষ্য করলাম যে অন্তত পক্ষে আমার আব্বা হুজুর থাকতে একজন বদ্ধ পাগলকে একবার সারিয়েছে বিক্রমপুরের মুন্সিগঞ্জের, ঠিক ওই পাগলের চেহারায় ওই সেই ভেঙচি কাটা সেই রূপ, সেই রকমের আকৃতি, সেই রকমের আচরণ করে আমি ভয়ে কোন রকমের মসজিদের দরজা লাগাই দিয়া কোন রকমে আমি একেবারে দোয়া দূরত পড়া শুরু করে দিলাম। আর রাত্রে আমার ঘুম হওয়া তো দূরের কথা, নামাজ পড়ানো দূরের কথা, পরে যখন মুসল্লিরা আসছে তখন আমি দরজা খুলতে চাচ্ছি না। তোর বলা বলি ডাকাডাকি করলো, কি ব্যাপার ভাইজান, আপনি তো মসজিদে থাকেন, কোনো দ্বিতীয় ডাক তো দিতে হয়নি, আপনি দরজা খুলছেন না কেন? বলে ভাই আপনি এটা তো আমি বুঝতে পারতেছি না, এখন যে আপনি ডাকতেছেন আপনি কি মুখে বলে কি বলেন, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করেন নাকি? আমি বলে না ভাই আরেকজন, আমি কিন্তু এখন আমাকে ডাক ডাকেছে একটু আগে, মিনিট 10 আগে ডাক। শুধু আপনি না, আরেকজন বলছেন যে আপনি বলছিলেন যে ঘোড়া থেকে না, এটা হলো ওই হুজুরের, উনি ঘোড়ার ছিলেন, রাখাল ছিলেন, ঘোড়াটা পালতো, 2টা ঘোড়া ছিল, ঘোড়া পালতো আমাদের গ্রামেরই, এখন উনি নাই, মরহুম সলিমউদ্দিন ব্যাপারী, সে পরে ব্যাপারী হয়েছে, পরে বড় হয়েছে, হুজুরের ঘোড়া পালতো। একদিন দেখলো যে হুজুর তো দাওয়াতে চলে গেছে, বেড়াতে চলে গেছে, হুজুর গেছে, তো রাত্রে করে আবার সেই ঘোড়া আসছে। তো ঘোড়া আসছে পরে উনি দেখলো যে হুজুর যেন ওনাকে ডাকতেছে, হুজুরের কণ্ঠে, একেবারে হুবহু হুজুরের কণ্ঠে ওনাকে ডাকতেছে। উনি রাত্রে মনে করলো হুজুর তো সকালে আসার কথা, তো রাত্রে 12টা হুজুর চলে আসলো কেন? হইতে পারে হয়তো মাহফিল তাড়াতাড়ি করে চলে আসছে, উনি দৌড়ে, পাশের বাড়ি তো, উনি দৌড়ে আসছে, দেখে যে ঠিকই তো হুজুর ঘোড়ায় চলে আসছে, পিছনে ছাত্ররা নাই, তো মনে করলো যে কত ছাত্ররা পিছনে পড়ে আছে, হুজুর একটু আগে আসছে, আইসা ঘোড়ার লাগাম ধরে হুজুরকে নামাবে হাত বাড়িয়ে দিয়েছে, আর এমনিতেই এমন শক্তভাবে তার হাতটাকে ধরেছে। পরে চিন্তা করলো যে এটা তো হুজুর না, তাকিয়ে দেখে বিশাল মূর্তি এবং ঘোড়াও ঘোড়া না,
ভয় পেয়ে সেই যে চিৎকার দিয়ে ফিট হয়ে গেল, এবং সেই ফিটের পরে মসজিদের ওই আজান দেওয়ার লোকজন আইসা তাকে আবার সেই ফিটের টেনে ওই সময়ে, আর ছাত্ররা মাদ্রাসা থেকে আবাসিক মাদ্রাসা ছিল, জায়গায় গিয়া তারে গিয়া এই অবস্থার মধ্যে এই মানে মূর্ছা যাওয়ার লোকটাকে আবার জাগায় দিল। কি হয়েছিল তোমার? সে তখন এটা বর্ণনা করলো। দেখলাম আসলে পরে দেখা গেল ঠিকই হুজুর রাত্রে তো আসে নাই, হুজুর আসছে পরের দিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। এর মাঝখানে আমরা একটু বলে রাখি যে আমরা যে জায়গাটায় আছি, আমি একটা ঘটনা যেটা এই মাত্র বললেন তিনি, সেটা হচ্ছে যে যখন আমাদের এখানে আমরা যেখানে বসে আছি যার বাসায়, সেই কারি মোহাম্মদ আলী হুসাইন তিনি যখন জীবিত অবস্থায় ছিলেন তখনকার সময়ের ঘটনা, এবং তিনি যখন যখন মৃত্যুবরণ করেন তারপরের যে ঘটনাটা সেটা কিন্তু আমরা তার আগের ঘটনাটা শুনলাম। অর্থাৎ তিনি এখন এই বাসার সংলগ্নই, আমরা যেখানে বসে আছি সেই সংলগ্নই একটা মসজিদ রয়েছে, এবং আমি একদম মানে নদীর কুল ঘেঁষেই এই মসজিদটা এবং এই বাসাটা, এবং সেই মসজিদেই উনি বললেন যে এটা ওনাদের পারিবারিক মসজিদ, এবং এই মসজিদেই তিনি এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যক্ষ করেছেন। আমাদের সাথে আরো কিছু অতিথি রয়েছেন, আমরা তাদের সাথে কাছে এখন ঘটনা শুনবো, এবং আমরা একই ধরনের ঘটনা কিন্তু মানে বিভিন্ন জনের কাছে শুনি, এবং এই যে ঘটনাগুলো আপনারা শুনছেন সেই ঘটনাগুলো হয়তো আপনাদের পরিবারের সদস্য বা আপনাদের কাছের মানুষের কাছেও এই ধরনের ঘটনা শুনেছেন, যে ধরনের এই একই ধরনের ঘটনা হয়তো আপনাদের এলাকায় ঘটেছে। কিন্তু আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটায় আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না, কারণ আমরা যে জায়গায় বসে আছি সেই জায়গায় এই বাসাতে এই মানে যাদের এখানে ঘটনা ঘটে আমরা সেইখানে বসে আছি, এবং যিনি ঘটনা প্রত্যক্ষ করেছেন সরাসরি তার মুখ থেকে শুনছি। এবং এটা এরকম কিছু না যে আমার অমকের সাথে ঘটেছে সেই ঘটনাটা বলছি, বা আমার তমকের সাথে ঘটেছে সেই ঘটনাটা বলছি। যিনি নিজে প্রত্যক্ষ করেছেন, ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন এই জায়গায়, আমরা সেই জায়গায় বসে আছি এবং সেই জায়গা থেকে লাইভ করছি। মজাটা এখানেই যে এবং আমাদের হয়তো কিছু সমস্যা হচ্ছে, আমাদের কিছু ফ্লস থাকবে, বাট আমরা যে করতে পারছি এটা আমাদের অনেক 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 বড় একটা আনন্দের ব্যাপার, এবং আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে যখন আমরা বুঝতে পারবো যে আমরা আপনাদের আনন্দ দিতে পেরেছি। আমাদের বন্ধু গ্যারাজের যারা ঘটনা নিয়ে আসছেন তাদের মধ্যে থেকে আমি শুরুতে একটু মারুফ শুভকে ডাকবো, এবং তিনি এর আগে ভূত এফএমে এসেছিলেন এবং তার পরবর্তীতে তিনি আবারও তিনি বন্ধু গ্যারাজের ঘটনা পাঠান এবং সেইখান থেকে তিনি সিলেক্টেড হন। আজকে দেখে আমি তাকে চিনতে পেরেছিলাম, এবং তিনি তার ঘটনা বলবেন। আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা কোথাকার ঘটনা আরেকবার বলতে হবে একটু প্লিজ। এই ঘটনাটা কক্সবাজারে ঘটেছিল। শুনি আপনার ঘটনাটা। এই ঘটনাটা আমার কাজিন আকবর রাব্বির কাছ থেকে আমি শুনেছি। এই ঘটনাটা বেসিক্যালি তার ফ্রেন্ড আর তার ওয়াইফের সাথে ঘটে যায়। তারা 2008 সালে বিয়ের পর তারা হানিমুনে যায় কক্সবাজারে। ফার্স্টের দিন তারা কক্সবাজার বিচের মধ্যে টাইম স্পেন্ড করে। সেকেন্ড ডেতে তারা হিমছড়ি এবং ইনানি বিচে যেতে চায় একটা সিএনজি ভাড়া করে। তারপর তারা হিমছড়ি পাহাড়ে ওঠে। হিমছড়িটা অনেক ঘোরাঘুরি করে তারা পাহাড়ে ওঠে তার ওয়াইফ একটা 7 থেকে 8 বছর একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। আচ্ছা, এবং তাদের সাথে পরিচিত না তো নিশ্চয়ই? না, পরিচিত না। আর সেই বাচ্চা ছেলেটার হাতে একটা ফুল ছিল। এখন সে বেসিক্যালি এটা মনে করেছিল যে ফুল বিক্রি করে যে টাইপের ছেলেরা ওখানে থাকে ওই টাইপের। সে বলল যে আমাদের ফুল লাগবে না। পরে সেই ছেলেটাকে ইগনোর করলো। পরে সে জায়গা থেকে লিভ করলো। তারপর তারা ইনানি বিচে যায়। সেখানে গিয়ে তারা পানিতে গোসল করে। ভাইয়া পিকচার তুলছিল পানিতে, আর ভাবি বিচের মধ্যে বসেছিল। কিছুক্ষণ পরে সে সাইড ফিরে দেখলো যে সেই বাচ্চার ছেলেটাই হাতে একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই জিনিসটাকে, তখন তার মাথায় সেই জিনিসটা আসেনি যেটা যে ছেলেটাকে সে হিমছড়ি পাহাড়ে দেখেছিল ওই ছেলেটা সেম, এটা তার মাথায় আসেনি। সে জাস্ট ছেলেটাকে দেখলো আর সে ছেলেটাকে ইগনোর করলো। তারপর সেম ভাবে সে অন্য দিকে তাকিয়ে আবার যখন ওই দিকে তাকালো দেখলো যে ছেলেটা সেখানে নেই, ছিল না। তখন সে এই বিষয়টাকে বেশ একটা গুরুত্ব দিল না। একটু ইন্টারাপ্ট করি, যতবারই কি তার সাথে দেখা হয়েছে, ওই ছেলেটার সাথে দেখা হয়েছে, ততবারই কি ছেলেটার হাতে ফুল ছিল? জি, প্রত্যেকবারই হাতে ফুল ছিল। ওকে, তারপরে আমি চলে যাচ্ছি। তারপরে তারা সেই জায়গা থেকে যখন লিভ করলো, তারা সিএনজি করে যাচ্ছিল, সাইড ভিউ দেখছিল। যখন তারা প্রত্যেকটা সাইড ভিউ দেখতে দেখতে যাচ্ছিল, তখন তারা রাস্তার মধ্যে দেখলো সেম ওই ছেলেটাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এবার সে যখন দেখলো, দেখার পরে তিনি এবার পুরোপুরি ভাবে জিনিসটাকে বুঝতে পারলো যে হিমছড়ি পাহাড়ে যে ছেলেটাকে দেখেছিল, ইনানি বিচে যে ছেলেটাকে দেখেছিল এবং রাস্তায় যে ছেলেটাকে দেখলো একই ছেলে, সেম।
এই জিনিসটা সে যখন বুঝতে পারলো, সেই এই কথাটা ভাইয়াকে বলল। ভাইয়া এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিল না। সে বলল যে তুমি একই অন্য ছেলেকে দেখছো, হয়তোবা ওরকমই লাগছে। পরে সেই জিনিসটা তার এখানে ভুলে গেল। কিন্তু সব থেকে ভয়ানক ঘটনাটা ঘটলো হোটেল রুমে। মিড নাইটে তারা ঘুমাচ্ছিল, ডিম লাইটের আলোয় সে যেটা দেখতে পেল, হঠাৎ করে রাত্রের বেলা তার ঘুমটা ভেঙে যায়। সে ডিম লাইটের আলোর মধ্যে সে দেখতে পেল ওই সেম ছেলেটা তাদের পায়ের সামনে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। এটা দেখার পরে সে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে। চিৎকার শুনে ভাইয়া সাথে সাথে উঠে যায়, উঠে কিছুই দেখতে পায় না। বাট সে মানে বারান্দার মানে দরজার মধ্যে একটা সাউন্ড পায়। এই সাউন্ডটা পেয়ে সে সাথে সাথে সেই বারান্দার দিকে চলে যায়। সে গেটটা খুলে দেখে কিছুই নেই। যখন সে বারান্দা যায়, সে রুম থেকে আরেকটা চিৎকারের শব্দ পায়। সে রুমের ভিতরে গিয়ে দেখে যে ভাবি মাটিতে পড়ে আছে এবং কাঁদছে আর কাঁদছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে যেটা বলে যে সে যখন বারান্দায় গিয়েছিল ভাইয়া, তখন সে সেম ওই ছেলেটাকে দেখতে পেয়েছিল। আর ওই ছেলেটা মানে তখন একটু রাগান্বিত চেহারাদের মধ্যে ছিল, আর ছেলেটার চুলগুলো বড় ছিল। তারপর তাকে হাতটা ধরে, যখন তার হাতটা ধরে তখন সে তাকে দেখতে পাচ্ছিল না। তাকে হাতটা ধরে বেড থেকে নিচে ফেলে দেয়। যখন তার হাতটা ধরে তখন তার মানে মনে হলো যে ঠান্ডা কিছু একটা জিনিস তার হাত ধরে তাকে নিচে ফেলে দিল। পরে ভাইয়া যখন এইসব ঘটনাগুলো শুনলো, তখন সে বললো সামথিং ইজ ভেরি রং। তারপর তাকে ঠান্ডা করার জন্য বললো এটা আসলে কিছুই না, এই জিনিসটা তুমি ভুল হয়তোবা ইয়ে করেছো। পরে তারা ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে গেল। যখন ঘুমাচ্ছে তখন সে ফিল করলো যে ভাবির গায়ে অনেক জ্বর চলে এসেছিল, 103-এর উপর তখন জ্বর ছিল। পরের দিন সকালবেলা লোকাল একটা ডক্টরকে আনা হলো। সে ডক্টরটা তাকে মেডিসিন দিল, বাট তার জ্বর কমছিল না। তারপরে তারা ওই দিন রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করলো। ঢাকা আসার পরও ভাবির জ্বর কমছিল না, 101 থেকে 103-এর মধ্যে জ্বরটা ছিল। তারপর একটা হুজুরকে আনা হলো। হুজুর তাকে দোয়া তাবিজ করে তাকে একটা তাবিজ দেয়। আর তাবিজ দেওয়ার পরে তার হাজবেন্ডকে বলে যে কোনো সমস্যা হবে না, তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর যখন কোনো ক্ষতি করতে পারবে না, তারপর সেই জিনিসটা, তারপর সে হুজুরটা চলে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করলো যে আমার ভাই তাকে হুজুরকে জিজ্ঞেস করেছিল যে আসলে প্রবলেমটা কি। তখন তাকে বললো যে একটা জিন ওনার ওয়াইফকে নজর দিয়েছে এবং সে এটা পুরোপুরি ভাবে চলে যাবে না, এটা কিছুদিন সময় লাগবে। তারপর সেই জিনিসটা প্রায় সময় রাত্রের বেলা দেখতো। সে কি এখনো দেখছে সেটা? না, সে তারপর ওই তাবিজটা পাওয়ার পরে সে জিনিসটাকে আর দেখতো না, সে ফিল করতো আর স্বপ্নে দেখতো, এটা মানে সরাসরি আর দেখতো না। তারপর থেকে স্বপ্নে দেখা? হ্যাঁ, জি জি। তো আমি এটাই বলছিলাম আর কি, যে আপনি মনে করেন যে কোনো একটা জায়গায়, আপনাকে অনেক ধন্যবাদ মারুফ, এবং আমি খুবই অদ্ভুত ব্যাপার যে আপনি কোথাও ঘুরতে গেলেন এবং দৃশ্যটা চিন্তা করেন যে একটা অপরিচিত ছেলে, এবং সেই ছেলেটা যদি আপনাকে ফুল দেখেন এবং সেই ছেলেটা যদি সবসময় আপনাকে ফলো করতে থাকে, এবং পরে যদি আপনি জানতে পারেন সেটা জিন, এবং তাবিজ পাবার পরে বা একটা চিকিৎসার একটা মুহূর্ত পর্যন্ত যদি আপনি দেখেন যে তাকে স্বপ্নে দেখতে শুরু করেছেন, ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর হওয়ার কথা, তাই না? মানে একটা ছেলে যে ছেলেটাকে আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন এবং সেই ছেলেটার সাথে কোনো পরিচয় ছিল না, তার সাথে আপনার কোনো ইন্টারাকশন নাই, বাট হঠাৎ করেই সে আপনাকে ফলো করা শুরু করলো। এটা এবং দিন হঠাৎ করে মানে এটা কতটুকু উপলব্ধি করতে পারছেন আমি বুঝতে পারছি, বাট আমি জানি না। তারপরে আমি বলছি যে আপনি চিন্তা করুন যে কোন একটা ছেলেকে হয়তো আপনি কোনো এক জায়গায় দেখেছেন, এরকম একটা ছেলেকে, হয়তো পথ শিশু বা কিছু একটা, এবং তাকে আপনি যদি হঠাৎ করে আপনার নিজের ঘরে ঘুম ভেঙে আবিষ্কার করেন, যথেষ্ট রকমের ভয় লাগার কিন্তু কারণ রয়েছে। আমরা আরেকটা বিরতিতে যাবো, তবে তার আগে কিছু SMS পড়বো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন রিয়াদ এবং পিয়াল, লিখেছেন যে আমি রিয়াদ এবং তার ওয়াইফ পিয়াল, তারা সবাই ভূত FM শুনছেন আজকে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরামবাগ থেকে নামটা পরে লিখেছেন, সুতরাং SMS-টা পড়তে পারলাম না। আমাদেরকে ভুঁইয়া লাবিব SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM-এর জন্য তিনি সারা উইক অপেক্ষা করেন। সৈকত আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি বায়াজিদ SMS করেছেন জামালপুর থেকে, এবং তিনি বলছেন যে ভয় লাগে তো ভূত FM শুনি। আমাদেরকে সাজিদ লিখেছেন যে নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি
কবি ফারুক খান কবি ফারুক খান আমাদের এসএমএস করেছেন বড়াই গ্রাম থেকে। রাতুল আমাদের দরগাপাড়া রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং 2 ফেব্রুয়ারি থেকে তার এসএসসি এক্সাম। তারপর তিনি প্রথম শুনছেন এখন সবচেয়ে বেশি জরুরি যদি আপনার পড়াশোনা করা, সেটাই সাজেশন থাকবে আমাদেরকে শামীম এবং তামান্না চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, লিখেছেন যে দারুণ হচ্ছে আমাদেরকে। এছাড়াও আরিয়ান এসএমএস করেছেন নরসিংদী থেকে এবং আজকের ভূত এফএম-এর স্টার্টিংটা তিনি শোনেন নাই। আমাদেরকে মিথিলা যাত্রাবাড়ি থেকে এসএমএস, আপনি ফেসবুকে যে লিঙ্ক টিঙ্ক সবকিছু দেখে নিতে পারেন, কিন্তু আমাদেরকে মিথিলা যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন, এই মাত্র তিনি জয়েন করলেন। আমাদেরকে এছাড়াও রিয়াদ ময়মনসিং থেকে এসএমএস করেছেন, সৌরভ আলম আমাদের এসএমএস করেছেন হাসনাবাদ থেকে, আপন সাহা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে অনেক নাবিল বনশ্রী থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও আকাশ এবং সাদিয়া মিরপুর 2 থেকে এসএমএস করেছেন। লাস্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। শুভ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, তারা দুইজন প্রতি রেগুলার আমাদের এসএমএস করেন, থ্যাঙ্কস। আমাদেরকে প্রীতম আজিমপুর থেকে এসএমএস করেছেন, তিনি ফ্রেন্ডের বাবার সার্জারি হয়েছে এবং তার জন্য দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করি আমরা। আমির শাহিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমাদের এখানে ফেসবুকে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তাদেরকে বলছেন যে তাদেরকে অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই বলছেন যে তিনি অনেকেই ভূত এফএম শুনছেন এই মুহূর্তে, 2 উইক পর ভূত এফএম শুনছেন এবং লাইভ। তিনি লাইভ মানে আপনি হয়তো বোঝাতে চেয়েছেন যেটা আউটডোর শো, এবং তিনি বলছেন আই এম সো লাকি। না, আমরা লাকি যে আমরা আপনাদেরকে দিতে পারছি এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা জায়গা থেকে। জুথি আমাদের এসএমএস করেছেন এবং জুথি এসএমএস করেনি, ফেসবুকে লিখছেন এবং অবশ্যই আমাদের টেকনিক্যাল টিম যারা রয়েছেন, বিশেষ করে এখানে মানে মাসুম ভাই তো পরিশ্রম করছেন, আমাদের সাথে শাহিন ভাই রয়েছেন, প্রত্যেকে পরিশ্রম করেছেন, অমানবিক পরিশ্রম করেছেন এবং যারা ঢাকা থেকে এসছেন তারা প্রত্যেকেই আমরা যে গাড়িতে করে এসেছি যারা আমাদের এখানে নিয়ে এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার আছে আমাদের আসলে। আরিফুল ইসলাম আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভালো লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নাদিম শাহ হাসান এসএমএস করেছেন এবং স্টোরিগুলো জাস্ট অসম এখানে লিখেছেন, এসএমএস না ফেসবুকে লিখছেন তারা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন যে আমাদেরকে আবির লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে এখানে ফেসবুক নেম সাকিব আল হাসান ওকে আমাদের লিখেছেন যে তিনি তার কাছে অবশ্যই এত বেশি ভালো ইন্টারেস্টিং মনে হয়নি ঘটনা। জাহিদ হাসান আমাদের লিখছেন নাইস আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কিন্তু একটু ভয় পাচ্ছি লিখেছেন সালমান খান, অনিক খান আমাদের এসএমএস, অনিক হাসান আমাদের এসএমএস করেছেন এবং ভূত এফএম এর তিনি প্রশংসা করেছেন, ঢাকা থেকে এসএমএস করেছেন তিনি। রেজওয়ান আফরিন আমাদের এসএমএস করেছেন, ভূত এফএম রক্স লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকেই অসম লাগছে ভাইয়া লিখছেন, কৌশিক আহমেদ, শোভন সহ আরো অনেকে। যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আরো একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই মুহূর্ত পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আজকে যে ঘটনাগুলো, বাকি যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো দারুণ সব ঘটনা। অনেকে আমি তখন দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন, 6, 4, 10 অনেকে প্রায় আমরা মানে আর এলাকার যারা আছেন তাদের মধ্যে অনেকে এখনো ঘটনা শেয়ারই করেনি, তারাও একটা করে ঘটনা শেয়ার করবেন। সুতরাং আমাদের সাথেই থাকুন এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। আশা করছি যে এইরকম ভাবে আগামী সপ্তাহেও আপনাদের আরো দুর্দান্ত ভূত এফএম উপহার দিতে পারবো এবং নেক্সটেও আমরা এরকম ধরনের আউটডোর শোতে আপনাদের নিয়ে আসতে পারবো। আরো একবার জানিয়ে রাখি আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটির নাম কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আমরা এইখানে অবস্থান করছি একদম মেঘনা নদীর পাড় ঘেঁষে একটা জায়গায় এবং এর একটা আমরা যেখানে রয়েছি সেখানে যে জায়গায় বসে এই শোটা করছি তার একটা পাশে মাজার, একটা পাশে মসজিদ এবং এক পাশে নদী। আমরা সেই জায়গায় রয়েছি এবং আমরা এখন একটা ছোট বিজ্ঞাপন বিরতি যাচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। Stay tuned for Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with Ramin Falls. শুনছেন সবসময় রেডিও 88.2 FM
আর চলছে ভূত এফএম। আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। এই এলাকাবাসী অর্থাৎ এই কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকাবাসী, এবং এটা যেহেতু লাইভ শো, সুতরাং এখানে সবাই উপস্থিত আছেন এবং রাত জেগে আমাদের সাথে শো করছেন, রেকর্ডেড কোনো কিছু নয়। আপনারা খুব ভালোভাবে জানেন এবং আপনারা এর আগেও যখন আমরা শো করি তখন নিজেরা এসে সরে জমিনে দেখে গেছেন। যাই হোক, আমাদের এখানে এই মুহূর্তে আরো একজন এই এলাকাবাসী রয়েছেন যার নাম শাফায়েত উল্লাহ, এবং তিনি একটা অদ্ভুত ধরনের একজন ভদ্রলোকের কথা বলেছেন যার শরীরে এক ধরনের রোগ ছিল আর কি। হ্যাঁ, আমরা একটু আপনার কাছে তার ঘটনাটা শুনি। আপনি এমনিতে ব্যবসা করেন, আপনার নাম শাফায়েতুল্লাহ, রাইট? জি, জি, আমার নাম শাফায়েতুল্লাহ। আর আপনি যার ঘটনা বলছেন তার নামটা কি? তার নাম মনু মিয়া। মনু মিয়া। কি হয়েছিল মনু মিয়ার? আপনি মনু মিয়ার এই মুখমণ্ডলে এমন অদ্ভুত ধরনের একটা ফোড়া হয়েছিল, যে ফোড়াটা খুব বড় আকৃতির। এটা লাল হয়ে পাকা পাকা অবস্থায় থাকতো, কিন্তু এটা শেষ হতো না, নিঃশেষ হতো না, মানে কোনো সময় সে মানে সুস্থ হতো না আর কি। সুস্থ হতো না। এবং ওইটার এই যে ফুলাটা ছিল, যে ফোড়ার যে ফুলাটা, এটা কমতো না। তার পুরো মুখমণ্ডল প্রায় মোটামুটি মুখমণ্ডল এবং কানের এক পাশ দিয়েই এটা দেখা যেত অনেক বড় আকৃতির। তো এটা নিয়েই গরিব মানুষ সে মৎস্য শিকার করত, আরো অন্যান্য লোক ও তার সাথে মৎস্য শিকার করত, প্রায় 10 থেকে 12 জন জাল পেতে, মেঘনা নদীতে জাল পেতে মৎস্য শিকার করত। তখন অনেক বছর পরে যেটা তার সারতেছে না, তখন সে এই মৎস্য শিকারের জন্য মেঘনা নদীতে জাল পেতে জালটা ধরেছিল। এমন এক সময় তার নৌকায় পানি থেকে এই মেঘনা নদীর যে নদী থেকে এমন অদ্ভুত আকৃতির এক ভূত বা জিন বা যে কোনো শ্রেণীর ওঠে তার নৌকা তুটলো এবং বলল, তুমি ভয় পেও না, তোমার যে অদ্ভুত শ্রেণীর যে ফোড়াটা আছে, তুমি এটা নিয়ে অনেক কষ্ট করতেছ, তোমার আর কষ্টের দিন শেষ হয়ে যাবে। তো তখন এই অদ্ভুত আকৃতির যে প্রাণীটি তার সেই ফোড়াটার মধ্যে চুম্বন দিয়ে সম্পূর্ণ ভিতরে যে আপনি বলছেন কামড় দিয়েছিল, কামড় দিয়ে পুরো তুলে নিয়ে গিয়েছিল, পুরোপুরি তুলে নিয়েছিল। তারপর থেকেই সে তার কোনো বিষ ব্যথা কোনো কিছুই সে অনুভব করে নাই। পরেই তার এই দম্বুজ আকৃতির যে ফোড়া, এটার ভালো অবসান করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এবার একটু এখানে আমাদের বন্ধু গ্যারেজে 2জন সদস্য রয়েছেন যাদের কোনো ঘটনা নাই। আমরা প্রত্যেকবারই এরকম মানে 2জন বা একজনকে নিয়ে আসি, তারা একটু তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা তো বলেছেন, আমি বলি যে আপনার নাম হচ্ছে তানজিলা, রাইট? তানজিলা, আচ্ছা, একটু তানজিলার কথা আমি শুনতে পাচ্ছি না। তানজিলা, যদি একটু বলতেন যে আপনি আমাদেরকে যে বন্ধু গ্যারেজে যে ইমেলটা করেছিলেন সেখানে কি লেখা ছিল? আমার ইমেলে লেখা ছিল আমার লাইফে কোনো হরর এক্সপিরিয়েন্স নাই, যেটা আমার লাইফের সবচেয়ে বড় হরর এক্সপিরিয়েন্স। ওকে, আমি যদি এখন জিজ্ঞেস করি, আজকে পুরোটা সময় আপনি আমাদের সাথে থাকছেন, আপনারা মানে এই পুরো এলাকা আপনি ঘুরে দেখলেন, এবং কেমন লাগলো পুরো সময়টা আমাদের, মানে বা এই যে লাইভ আপনার সাথে অফেয়ার কথা হচ্ছিল যে ফার্স্ট টাইম এরকম বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে আমাদের শো করছে, এরকম আপনি প্রথম দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? শোটা আসলে কখনো এভাবে লাইভ দেখা হয়নি, সেই হিসেবে এটা আসলে আমার জন্য একটা এক্সপিরিয়েন্স অন্যরকম। আর জায়গাটা সম্পর্কে হয়তো বা কিছু একটা আছে, মানে অনেকে বলছেন অনেক কিছু, বাইরে যখন যাচ্ছি জায়গাটাও সেরকম। তো এখন পর্যন্ত তেমন কোনো হরর এক্সপিরিয়েন্স হয়নি, দেখা যাক পরবর্তীতে কতদূর কি হয়। ওকে, তাহলে আমরা চাইছিলাম খুব বেশি এরকম ভাবে যে আপনার লাইফে কোনো হরর এক্সপিরিয়েন্স নেই, এটা যদি আপনার সবচেয়ে বড় দুঃখ হয়, তাহলে সেই দুঃখ থেকে আপনাকে মুক্তি দিতে দেখা যাক কি হয়। এখন অনেকটা সময় আছে, কারণ আমরা একটা এই জায়গায় এই সুযোগ একটু বলেই রাখি, আজকে কিন্তু আমরা শো করব 2টা পর্যন্ত নয়, 1 ঘন্টা বেড়ে যাবে, সুতরাং এটা একটা বোনাস টাইম থাকবে। আমরা পরের আমাদের আরো একজন বন্ধু গ্যারেজের সদস্য রয়েছেন, তার সাথে একটু কথা বলি। আপনার নামটা হচ্ছে অ্যাঞ্জেলা, রাইট? তো অ্যাঞ্জেলা, আপনার কাছে আজকে এই পুরো এক্সপিরিয়েন্স, মানে এই যে এখানে আছেন আপনি, এখানে ঘুরে দেখলেন সব জায়গাটা, কেমন লাগছে? আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এন্ড জায়গাটাও একটু কাইন্ড অফ স্কেরি, তো ভালোই লাগতেছে। আপনার কাছে কেন স্কেরি মনে হলো একটু যদি বলতেন?
অন্ধকার চারদিক, আসলে এরকম জায়গায় আগে আসা হয় না ঘর এরকম জায়গায় কখনো আসলে কি গিয়েছেন যে এক পাশে আপনি দেখতে পাচ্ছেন মাজার, এক পাশে না, মসজিদ, এরকম ওই জায়গায় আমার পাশে এটাই লাইফে এবং ফার্স্ট ওই পাশে এবং তাই। একদিকে নদীর অসম্ভব হ্যাঁ। রকমের সৌন্দর্য, আর একদিকে গাঢ় অন্ধকার, আর একদিকে এইদিকে তো নানান রকমের ঘটনা রাতের আপনার বেলা সমাজে আসলে শুনছেন। এরকম এটাই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম। আপনার কাছে অনেক ভালো So, আমার কাছে অনেক অন্যরকম লাগছে। আমরা বন্ধু গ্যারেজে বা ভূত এফএমে তার ইমেল দিয়ে কাজ টাজ হয় নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন কিছু এসএমএস পড়বো। আমরা কিছু এসএমএস পড়তে চাই এবং আমরা দেখতে পাচ্ছি অন্তর আমাদের এসএমএস করেছেন এবং তিনি খুব ভয়ঙ্কর একটা ঘটনার জন্য ওয়েট করছেন। বিজয় ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন ইফতেখার ঢাকা থেকে, এবং আমাদেরকে হায়দার ফরিদপুর থেকে এসএমএস করেছেন। টিপু আকান্দ আমাদের এসএমএস করেছেন কামরুল রাব্বি আমাদের এসএমএস করেছেন, তিনি শুনছেন আমাদের সাথে আছেন। আমাদেরকে এছাড়াও ইসমাইল এসএমএস করেছেন, মুন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, এমডি মাহতাব তালুকদার আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন, এছাড়াও রাশেদ এবং গোলাম আমাদেরকে গাজীপুর থেকে এসএমএস করেছেন রাব্বি কাজী নড়াইল থেকে, এছাড়াও আমাদেরকে এমডি রিফাত এসএমএস করেছেন আরো অনেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জায়গাটির নাম কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ, এবং আমাদের এখানে যেখানে আমরা বসে আছি সেই জায়গায় আপনারা শুনলেন একটু আগে এক পাশে ডান পাশে মসজিদ, একদম মুখোমুখি একটা মাজার এবং মাজারের পরেই একটা নদী, এবং সেই নদীটা ভাঙতে ভাঙতে এখানে এসে থেমে গেছে এবং এখন বেশ কিছুটা দূরে সরে গেছে, খুব বেশি দূরে নয়, দেখা যায় এবং কাছেই হেঁটেই সেই নদীর কাছাকাছি যাওয়া যায়। জাস্ট 1 মিনিট লাগে না, 1 মিনিটের মতন লাগে নদীর কাছে যেতে। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাব এবং আমাদের এইখানে আমাদের বন্ধু গ্যারেজের অনেক সদস্য রয়েছেন, তারা তো বলবেনই। আমরা নারায়ণগঞ্জের কিছু ঘটনা, আমাদের এই জায়গাটা খুঁজে পেতে হেল্প করেছিল ফারনান, এবং আমরা একটু ফারনানের কাছে যাব এবং ফারনানের কাছে কিছু ঘটনা শুনবো। এই আশেপাশের এলাকার কিছু টুকরো টুকরো ঘটনা যদি ফারনান একটু বলতেন, যেগুলো বেশ ভয়ঙ্কর লাগে আপনার কাছে। পুরান ঢাকা থেকে এসেছি, আর যেটা হচ্ছে যে প্রথমে জানাচ্ছি রেডি ফুডতে এবং গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর এপিসোড উপহার দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে যে ভূত এফএমের তো অনেক ঘটনা আমি নিজেও শুনেছি, প্লাস আমি নিজেও শেয়ার করি। তো ভূত এফএমের সবচেয়ে মজার এখনকার যে পার্টটা সেটা হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার পার্টটা। তো ভূত এফএম ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। তো যাই হোক, তো আমি নারায়ণগঞ্জের কিছু ঘটনা, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের চাষারা প্লাস নারায়ণগঞ্জ শহরের কিছু ঘটনা শেয়ার করব। এগুলো মূলত আমার বেশ কিছু ফ্রেন্ড এই নারায়ণগঞ্জে রয়েছে এবং তাদের কাছ থেকে আমি শুনেছি। তো এর মধ্যে যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে মীরা। ও নারায়ণগঞ্জের শহীদনগর নামে একটা জায়গা থাকে এবং ওই ঘটনাটা শেয়ার করে, এবং ও যেটা বলে যে এই নারায়ণগঞ্জের যে শীতলক্ষা নদীটা, এই নদীর পাড়ে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো হন্টেড, এবং এই জায়গাগুলোর মধ্যে একটা সব থেকে পরিচিত যে জায়গাটা সেটা হচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ারের একটা পরিচিত জায়গা ছিল এখানে, এবং এখানে নাকি একটা মাঠ ছিল, এবং এই মাঠের পাশে বর্তমানে যেটা এই মাঠটা সবাই বাটা কোম্পানির মাঠ নামে চিনে থাকে। তো এই মাঠ নিয়ে অনেক ঘটনা একসময় প্রচলিত ছিল, কিন্তু এখন তো বর্তমানে অনেক লোকালয়, অনেক মানুষজন, তো বর্তমানে এরকম নাও দেখা যেতে পারে, কিন্তু এটা আগের একটা মিথ প্রচলিত ছিল এরকম। তো এবং এই মাঠটা কিন্তু সেই শীতলক্ষা নদীর পাড়ে এখনো রয়েছে। তো বর্তমানে এটা বাটা কোম্পানির মাঠ নামে পরিচিত। তো এখানে যেটা হতো যে দিনের বেলাও নাকি মানুষ আসতে খুব বেশি ভয় পেত। ভয় পাওয়ার কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষকে মেরে কবর দিয়ে রাখা হইতো, সিক্রেট কিছু কবর থাকে না, যেটা অনেকে জানে না, এরকম কবর দিয়ে রাখা হতো। তার ফলে কি করতো? তার ফলে যেটা হতো যে যখন মানুষ এখান থেকে ক্রস করতো রাতে বা অন্যান্য সময়, যাদের বাসা আশেপাশে রয়েছে তারা হঠাৎ করে অনেক ধরনের সাউন্ড শুনতে পেত, যেমন হঠাৎ করে কোনো মেয়ে কাঁদতেছে এরকম একটা সাউন্ড। তারপরে আরো যেটা দেখতো যে নদীর পাড়ে যেহেতু অনেক সময় দেখা যেত যে রাতের দিকে ওই কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়ে নদীতে গোসল করতো, সেটা আমরা অনেক সময় দেখি না যে দুপুরবেলা গোসল করে, এরকম রাত 12টা 12:30 দিকে। এটা তো একটা খুবই অস্বাভাবিক একটা বিষয়, তাই না, যে হঠাৎ করে এরকম কিছু দেখা যাবে। তো সবাই যখন দেখতো ওরা বুঝতো যে না, এটা উইয়ার্ড কিছু একটা। পুকুরের কথা বলছেন, সেই পুকুরের কথা যেটা একটা একটা করে আসি ভাই, সিরিয়াল বয়ে আসতেছি আমি। তো এটা হচ্ছে ওই শীতলক্ষা নদীর পাড়ের বেশ কিছু ঘটনা। তো এরপরে আরেকটা ঘটনা আছে নদী রিলেটেড, শীতলক্ষা নদী নিয়ে। সেটা হচ্ছে যে ওই সময় একটা মিথ প্রচলিত ছিল, যে এই ঘটনা মূলত একটা মাঝির কাছ থেকে আমি শুনেছিলাম। সেটা হচ্ছে যে এইরকম যে
ওনারা যখন রাতের বেলা, অনেক আগের ঘটনা এগুলো, পুরনো, তো ওনারা যখন মানে ওই নৌকা বন্ধ করে যখন মানে রাতে চলে যাবে, তখন যেটা হচ্ছে অনেক মাঝিরা ওই নৌকাতে থেকে যেত রাতের বেলা। তখন যেটা হতো যে একটা মেয়ের মতো, মানে বইয়ের মতো সাজ দিয়ে, মানে লাল শাড়ি পরে, মানে একটা কেউ আসতো এরকম, এসে মানে মাঝিদেরকে বলতো যে আমাকে নদী পার করে দাও। তখন সবাই চিন্তা করতো যে যারা ওখানে থাকতো, অনেক কম মানুষই থাকতো তখন সেখানে, তারা ভাবতো যে হয়তো বা হেল্প করি, কোন একটা মানে বিপদে পড়ছে হেল্প করি। তো তখন যেটা হতো যে তারা ওই নদী পার করার জন্য ওই যে লাল শাড়ি পরে যে মেয়েটা আসতো সেটাকে উঠাতো নৌকাতে। এবং সবথেকে অবাক বিষয় ছিল যে কখনো তারা, মানে যাদের সাথে এই ঘটনাটা গুলো ঘটেছে, তারা কখনোই ওই মেয়েটার চেহারা দেখতে পারেনি, মানে সবসময় মানে চেহারাটা বন্ধ করা থাকতো নাকি। এবং এই নৌকাটা যখন মাঝ নদীতে দিকে আসতো, গভীর নদীর দিকে আসতো, তখন হঠাৎ করে ওই জিনিসটা মানে নদী থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যেত। মানে ঝাঁপ দিলে তো নদীতে একটা সাউন্ড হবে পানিতে পড়া, সেটা হতো না, মনে হচ্ছে যে ভ্যানিশ হয়ে গেছে হঠাৎ করে। তো এরকম অনেক মিথ এই নদীটা নিয়ে প্রচলিত ছিল। আর যেটা হচ্ছে যে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই নারায়ণগঞ্জ শহরই মানে পানির ট্যাঙ্কি মানে একটা জায়গা আছে এরকম, মানে এরকম নামেরই, এক্স্যাক্টলি নামটা আমার ঠিক মানে এখন মনে নেই। তো সেখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরে যেটা সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই প্রায় জুন থেকে জুলাই মাসে, এই 2টা মাসেই বিশেষ করে এই পুকুরটাতে অনেক মানুষ মারা যায়। মানে মিনিমাম একজন হলেও মারা যাবে, কিন্তু এই মারা যাওয়ার কারণটা কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি। এখানে যে ঘটনাটা ঘটে, যে হঠাৎ করে যেটা দেখে যে মানে ওই জুন জুলাইয়ের দিকে কেউ একজন মানে লাশ ভেসে উঠছে সন্ধ্যার পরে। ওই লোকটা কিভাবে মারা গেল, মানে কেন মারা গেল, কিভাবে, মানে এই জিনিসগুলো বুঝতে পারে না কেউ। তো এরকম একটা হন্টেড পুকুর মানে নারায়ণগঞ্জে রয়েছে। তারপর আরেকটি স্কুলের কথা মানে আমি শুনেছি, সেটা হচ্ছে যে ওই স্কুলে একবার যেটা হয় যে মানে একটা ছোট বাচ্চা ক্লাস 2-3 পরে এরকম, সে মানে বাথরুমের ভিতরে মানে লক হয়ে গেছিল। এবং লক হয়ে যাওয়ার পরে যেটা হয় যে তার থেকে 2 থেকে 3 দিন মানে যেটা হলিডে ছিল, এবং সে কোনোভাবে বাথরুম থেকে বের হতে পারেনি। তো এরপর যেটা হয়, যখন স্কুলটা খোলে তখন যেটা হয় যে ওই বাথরুমের থেকে প্রচুর মানে গন্ধ আসতে থাকে, পচা কিছু গন্ধ। তখন সবাই যেটা করে যে ওই গেটটা ভেঙে মানে ভিতরে ঢোকার পরে ওই ছোট বাচ্চাটার লাশটাকে পায়। কিন্তু এর মাঝখানে কিন্তু মানে বাচ্চাটার বাবা মা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, বাচ্চাটাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে শেষ পর্যন্ত স্কুলের বাথরুম থেকে বাচ্চাটার লাশ খুঁজে পায়, এবং বাচ্চাটার লাশ এমন ভাবে ছিল যে মানে ঘাটটা সম্পূর্ণ মানে ভাঙা ছিল, এবং কমোটের ভিতরে যে গর্তটা থাকে সেখানে মাথাটা টেনে নিয়ে গেলে যেরকম হবে মানে সেরকম বিভৎস অবস্থায় লাশটা পাওয়া যায় ওই বাথরুমের ভিতরে। তো এই ছিল মানে মোটামুটি এখানকার হন্টেড কিছু প্লেসের ঘটনা। তো এখানকার যারা লোকাল আছেন তারা অবশ্যই হয়তোবা আরো অনেক কিছু জেনে থাকবেন। এই তো, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটা ইমেইল পড়ি, আমি জানি না, অনেকের কাছে আমি এটা জানতে চেয়েছিলাম। আমার যে ফ্যান পেজটা রয়েছে, সেই ফ্যান পেজে আমি কয়েকদিন আগে 2টো ছবি আপ করি, এবং 2টো ছবি দেখিয়ে আমি সবাইকে বলেছিলাম যে এই সম্পর্কে কেউ কিছু বলতে পারেন কিনা। একজন ভদ্রলোককে সেখানে কাফনের কাপড় পরে বসে থাকতে দেখা যায়, এবং তার পাশেই একটা জায়গায় উপরে একটা কাফনের কাপড় রাখা। আমি বলেছিলাম যে এই ছবি তুলে কোনো খোঁজ দিতে পারেন কিনা। কেন বলেছিলাম, আমাদের একজন লিসনার, আমি যখন পর্যন্ত শেষ ইমেল দেখেছি তখন পর্যন্ত তার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি সেই ঘটনাটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। তিনি কি ঘটনা পাঠিয়েছিলেন, এবং এই 2টো ছবিও তিনিই পাঠিয়েছেন আমাদেরকে। পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমার বাসা যশোরে। আমি রিয়াদ এবং আমার বন্ধু রায়হান, হৃদয়, রাজীব ও হাসান, আমরা সকলে ভূত এফএম নিয়মিত শ্রোতা। আমি কারণবশত স্টুডিওতে আসতে পারবো না, ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় যাই। ঘটনাটি আমার সাথে ঘটেনি। ঘটনাটি ঘটে 2014 সালে জানুয়ারি মাসে যশোরের কমলাপুর গ্রামের মোহাম্মদ আজিজুল নামের এক লোকের সাথে। পেশায় তিনি একজন তরকারি ব্যবসায়ী, এবং তার ঘটনাটি তার ভাষাতেই তিনি বলছেন। রোজ দিনের মতো আমি বিকালে মাঠে বেগুন তুলতে যাই, এবং ওই দিন বেগুন তুলতে একটু দেরি হওয়াতে আমি বাসায় নিয়ে আসতে পারি না। পরে বলে রাখা ভালো, আমাদের এখানে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে, এবং বেগুন তুলে আমি হাটে বিক্রি করি। এবং বাসায় সেদিন আসতে পারিনি, তার কারণ বাসায় সেদিন সেই সবজি আমি নিয়ে আসতে পারিনি। আমার ছেলে ওই দিন আমার সাথে মাঠে না যাওয়াতে টাকা তুলে নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব ছিল। তাই আমি সবজি ধুয়ে বাসায় চলে আসি। তখন মাগরিবের আজান দিচ্ছিল। আমি নামাজ পড়ে চায়ের দোকানে চা খেয়ে একটু কথাবার্তা বলতে গিয়ে এশার আজান দেয়, এবং আমি এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রাত আনুমানিক 12টা আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ আমার মনে পড়ে যে আমি মাঠে সবজি ধুয়ে এসেছি, যদি কেউ নিয়ে যায় তাই ভেবে 2-3টা বস্তা নিয়ে চললাম মাঠের দিকে। এবং রাসেল ভাই, আপনি জানেন যে গ্রামে যেখানে রাত 8টাতেও সবাই ঘুমিয়ে পড়ে, সেখানে রাত 12টা তো অনেক রাত। যাই হোক, আমি
আমি যখন আম্পল নামে একটা স্থানে আসি, হঠাৎ দেখি যে আমার মাথার ওপর থেকে একটা বড় আগুনের গোলা আমার ডান দিকে চলে গেল। ডান দিকে ফিরতে আমি দেখি যে একটা বড় সাদা পাঞ্জাবি পরা, মুখে বড় বড় সাদা দাঁড়িয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। আমি তার হাত ধরে, সে আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আমি মনে করলাম হয়তো কেউ আমার সাথে ফাজলামি করছে, তাই আমি বললাম যে আমি প্রথমে তাকে ছেড়ে দিতে বললাম, এবং আমি বললাম যে আমি যাব না। আমি এই কথা বলার সাথে সাথে দেখি যে আমার পেছন পাশে আমার মতো দেখতে একজন আমার বাম হাত ধরে জোরে জোরে আমার মানে ধস্তাধস্তি করছে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আমি একটা ড্রেনে পড়ে যাই এবং আমি নিচে পড়ে যাই, এবং আমার পায়ের শরীরের একটা অংশ তখন অবশ হয়ে যায়। আমি চোখ খুলতে পারি নাই, তবে অনুমান করলাম যে আমি ডিপের কেউ একজন ডিপে আমাকে গোসল করাচ্ছে, অর্থাৎ ডিপ টিউবওয়েল যেগুলো, এবং ডিপ টিউবওয়েল হচ্ছে ধানে পানি দেওয়ার একটি যন্ত্র। এবং আমি যখন আমাকে গোসল করাচ্ছিল তখন আমি শরীরে অনেক ঠান্ডা অনুভব করি এবং আমি জ্ঞান হারাই। পরে আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকের ভিড় এবং সবাই দাঁড়িয়ে আছে। আমার গায়ে কাফনের কাপড় এবং একটা কবরস্থানের পাশে আমি শুয়ে আছি। আমার পাশে কিছু আপেল এবং কিছু কলা, এবং একটা আপেল তার মধ্যে অর্ধেক খাওয়া। পরে এলাকার লোকের মুখে শুনি যে আমাকে তারা সকালে এখানে খোঁজাখুঁজির পরে পেয়েছে, এবং আমাকে এই কবরস্থানে এসেই তারা পেয়েছে। তারপর তারা আমাকে ডাকবার চেষ্টা করলে আমি নাকি চোখ খুলে বসে কি বিড়বিড় করে বলছিলাম। তখন তারা এলাকার বড় হুজুরকে ডেকে নিয়ে আসে, এবং তখন হুজুর বুঝতে পারে যে আমি জিন দ্বারা আক্রান্ত হয়েছি, এবং সে তখন আমার সেই জিনটি ছাড়ানোর ব্যবস্থা করেন, এবং অনেক কিছু করার পরে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের পরে এক পর্যায়ে পানি পড়ায় কাজ হয়, এবং সেই জিনটি আমাকে ছেড়ে চলে যায়। এই ছিল আমার ঘটনা, এবং এটা কতটা ভয়ের বা আজব লাগবে জানি না, তবে আমি একটা জিনিস খুব অবাক হয়েছি যে এই গল্প এবং এই ছবি, এই দুটো যদি মিলানো যায় তাহলে এই জিনিসটা যথেষ্ট ভয়ের। আপনারা দেখতে পারেন, এটা রয়েছে www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে গেলে আপনারা সেখানে গিয়ে পাবেন। আমাদের সাথে আমরা এখন আবারও আমাদের বন্ধু গ্যারেজের যে সদস্য রয়েছেন তাদের কাছে চলে যাব, এবং ফজলে রাব্বির সাথে আমরা একটু কথা বলি, তাই না? আপনি একটু কাইন্ডলি যদি বলতেন যে আপনি কোথা থেকে এসছেন? নওগাঁ থেকে এসছেন। আচ্ছা, শুনি আপনার ঘটনা। হ্যালো গাইস, হ্যালো লিসেনার্স, আমি প্রথমে আপনাদের সবাইকে সালাম জানাই। আর যাদের অনুপ্রেরণাতে আমি শুনছি তাদের নামটা আমরা শুনবো না এখন, অনেক কষ্ট করেছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের নওগাঁর ঘটনা, এবং এটা গ্রামের ঘটনা। ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার বাবা একজন স্কুল শিক্ষক। আচ্ছা, তিনি সহকারী হেড পোস্টে ছিলেন। আমাদের বাসাটা গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে তার স্কুল। সেখানে তিনি প্রতিদিন বাইকে যাতায়াত করতেন। তো সেই সুবাদেই স্কুলের হেড স্যারের সাথে তার ভালো সম্পর্ক থাকা, স্কুলের বিশেষ যে কাজগুলো করতে হতো অতিরিক্ত সময়ে তিনিই করতেন। তো এই অবস্থাতেই হঠাৎ কোনো প্রয়োজন পড়ে যাওয়ায় স্কুল 4টার দিকে ছুটি হওয়ার পর হেড টিচার আমার বাবাকে নওগাঁয় আসতে বলে। নওগাঁর দূরত্ব স্কুল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো সেখানে তিনি সন্ধ্যার 4টার দিকে রওনা দেন। আসরের নামাজ পড়ার পর রওনা দেওয়ার ফলে সেখানে কাজ টাজ সেরে আসার পথে আসবেন, এখন সেই সময় এশার আজান দিয়ে দেয়। তখন তিনি সেই সময়, এটা ঘটনাটা হচ্ছে 1996 সালের দিকে। তখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের এলাকায়। তো উনি তাড়াতাড়ি আসার জন্য, তার কাছে যেহেতু বাইক ছিল, আমাদের রাস্তাটা ভয়ঙ্কর ছিল, মানুষেরও ভয় ছিল, তো তাড়াতাড়ি আসার জন্য হাইওয়ে রোড দিয়ে আসলে দেরি হবে, এই জন্য তিনি গ্রামের রাস্তায় চলে আসতেছিলেন। তো রাস্তায় আসতে আসতে প্রায় 8 কিলোমিটার চলে আসছেন উনি। আর 8 কিলোমিটার অতিক্রম করার পর সেখানে একটা শ্মশান আছে এবং অনেক জঙ্গল আছে, রাস্তাটার পুরো সাইডে জঙ্গল। পুরো রাস্তাটার মধ্যে দিয়ে সন্ধ্যার আগেই, যখন আসর নামাজ হয় এই সময় কেউ যেতে পারে না। আর রাস্তাটা মাটির রাস্তা। তো উনি যখন প্রায় ওই জায়গায় পৌঁছেন, সেই সময় বাজে আপনার 8:30 থেকে 8:30 দিকে আর কি। যখন শ্মশান ঘাটের 100 গজ আগে তিনি গাড়ি নিয়ে পৌঁছেন, গাড়িটা সেখানে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর গাড়িটা ওখানে স্টার্ট হয় না। তিনি অনেক চেষ্টা করেন স্টার্ট করানোর। তারপরে গাড়িতেই বসে থেকে টেনশন করেন যে অনেক দূর তো এখনো বাসা, এখন কি করে যাবেন, এটা টেনশন করতেছেন। আর সামনে তাকাচ্ছেন, রাস্তায় আবছা অন্ধকার, তার কাছে কোনো লাইট নাই, গাড়ির আলোতেই তিনি দেখে আসতেছিলেন।
তো চতুর্দিক অন্ধকার, এই অন্ধকারের মধ্যে তিনি মানে সামনের দিকে যখন তাকান তখন দেখতে পান যে একটা অনেক লম্বা লোক মানে সাদা ড্রেস পরিহিত আহ, আমার বাবার সামনে হেঁটে আসতেছে। তখন তিনি এটা ভালো করে লক্ষ্য করতে থাকেন। যখন আস্তে আস্তে কাছের দিকে আসতেছে তখন আবার তিনি লক্ষ্য করেন, মানে ভালো করে দেখেন যে ওই একই রূপটা মানে একই লোকটাই 7টা লোক হয়ে যায় তার সামনে, মানে 7টা অবয়ব তার সামনে ভাসতেছে। তখন তিনি অবাক হয়ে যান, মানে মুখে কোনো দোয়া টোয়া কিছু আসতেছে না, গা ঘেমে যায়, প্রচন্ড ভাবেই তিনি হয়ে যান, ভয় পেয়ে যান। হ্যাঁ ভয় পেয়ে যান। তারপরে এই ঘটনার ওখানে আশেপাশে কোনো গ্রাম ছিল না, রাস্তার মাঝে, এই জন্য মানে তিনি তারপরে আমরা যেটা জানতে পারি আর কি, তিনি তার বাইক সহ যে শ্মশান ছিল সামনে সেই শ্মশানের উপরে পড়েছিলেন, মানে শ্মশানের মাঝখানটায় পড়েছিলেন এবং বাইকটা ছিল তার পায়ের উপরে। তো ওখানকার স্থানীয় যে রাখাল টাখাল যারা গরু নিয়ে মাঠে যেত, তো সেই জায়গায় রাখালরা গিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করে। হ্যাঁ, সকালে আমরা পরে আমাদের বাসায় এটা জানানো হয়, খোঁজ পেয়ে আমরা সেখানে যাই, গিয়ে বাবাকে দেখি, তার অবস্থা খুব খারাপ ছিল। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করানো হয়। আর পরে জানা যায় এটা ঘটছে এই জন্যই যে আমার বাবা মাঝে মাঝে এই যে ব্ল্যাক ম্যাজিক বা জিন ছাড়ানো এই কাজগুলো মাঝে মাঝে চুপে চুপে, হ্যাঁ, তো এটার রিয়াক্ট বাবার উপর হয়েছিল। বাবাই তো পরে আমাদের উনি ছেড়ে দিয়েছিলেন সবকিছু। হ্যাঁ, তারপর আস্তে আস্তে উনি ছেড়ে দিয়েছেন সবকিছু, এখন ওইসব কিছু করেন না। আর আমিও এর মধ্যে প্রজেস্ট হয়েছি ওটার কারণেই, এবং আমাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমিও ভুক্তভোগী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা ব্ল্যাক ম্যাজিক করেন তাদের উপরেও আবার তাদের প্রতিপক্ষরা অনেকে অবশ্যই, হ্যাঁ, 100%। তার মানে এটা আসলে কোনো ভালো কিছু না? না, অবশ্যই ভালো কিছু না। আচ্ছা, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি ভূত এফএম বিভিন্ন সময়। আমাদের এখানে যারা আছেন, আমাদের আরো একটা মানে আরো অনেক ঘটনা রয়েছে, আপনারা একে একে শুনতে পারবেন, এবং সেখানেও আছে। এবং আমরা যে জায়গায় এসেছি সেই জায়গার নামটা আরেকবার বলি, কোরবানপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ। এবং এইখানে আমাদের সাথে একটু আগেও আমাদেরকে এখানে যিনি ঘটনা বলছিলেন, মোহাম্মদ বজলুল হক, তিনিও বলছিলেন যে যারা এই সমস্ত কাজ করেন, অর্থাৎ শুধু ব্ল্যাক ম্যাজিকের কথা বলেননি উনি বলেছিলেন যে যারা এই যে জিনদের কন্ট্রোল করেন বা জিনদের সাথে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, তারা যেভাবে করেন সেটা শুধুমাত্র যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় তাতেই যে আপনার হয়ে যাবে বা আপনি পেরে যাবেন এরকম কিছু না, তার সাথে তাদেরকে অনেক আমল করতে হয়, অনেক কিছুই করতে হয়। সুতরাং আর মানে ব্ল্যাক ম্যাজিক তো আরো ভয়াবহ এবং নিষিদ্ধ একটা জিনিস। তো যাই হোক, আমরা আবারও ঘটনা যাব, তবে তার আগে আমরা একটু কিছু ইমেল পড়ে নেই, ইমেল না, ফেসবুকের কিছু ঘটনা পড়ে নেই যেগুলো হচ্ছে আপনারা পাঠিয়েছেন আমাদেরকে। ফরহাদুল ইসলাম সজীব লিখেছেন অসাম স্টোরি, এবং আমাদেরকে যে ইমেলটা পড়লাম সেই ইমেলের অনেকেই প্রশংসা করছেন এখানে দেখতে পাচ্ছি। আমাদেরকে এখানে নীল কষ্ট লিখেছেন যে ইমেলটা অনেক সুন্দর। আমাদেরকে শুভ ডিপি লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা তার কাছে অস্থির লেগেছে। আমাদেরকে ওমান থেকে গাজী আসাদুল্লাহ আল গালিব আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং তিনি ওমান থেকে শুনছেন সেটা আমাদের জানিয়েছেন। আমাদেরকে এমডি আশরাফুল ইসলাম লিখেছেন অনেক ভয় লাগছে। আমাদেরকে সবুজ লিখেছেন এখানে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে শালেক শিহাব লিখেছেন প্রচন্ড ভয় পেতে চাই রাসেল ভাই, আমরাও প্রচন্ড ভয় দিতে চাই। যদি আপনাদের কাছে ভয়ের ঘটনা থেকে অবশ্যই আমাদের পাঠাবেন, যতটা ভয় আপনারা পেতে চান ততটা ভয়ের ঘটনা যদি আপনারা পাঠান ডেফিনেটলি আপনারা ভয় মানে আমরা অনেক ভয় দিতে পারবো। আমাদেরকে আশিকুর রহমান আশিক লিখেছেন আই এম ব্যাক ভূত এফএম, ওকে, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন জামিল লাইক ইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ভাইয়া শুনছি লিখেছেন নোমান ওয়াহিদ। আপনি যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.ফুর্তি। এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/boothfm.russell। আমাদেরকে অনেকে ইমেল করছেন, আমি দেখতে পাচ্ছি অন্তর আমাদের SMS করেছেন, হানিফ আমাদেরকে SMS করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা থেকে, এবং ফায়ান ভাইয়ের গল্পটা তার কাছে ভালো লেগেছে, ওকে। আমাদেরকে জুয়েল তাইফ, আমাদেরকে তন্ময় আমাদেরকে SMS করেছেন আমাদেরকে সোহান রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে বিশাল নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, কৌশিক রাজশাহী থেকে আমাদের SMS করেছেন হানিফ, SMS করেছেন একে আবির চৌধুরী বসুন্ধরা থেকে, SM হায়দার ফরিদপুর থেকে আমাদের SMS করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। ইমন রেজা কুষ্টিয়া থেকে আমাদের SMS করেছেন, নীলপরি নওগাঁ নীলপরি নিরঞ্জন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে সামারা। এছাড়াও সবুজ আমাদের SMS করেছেন যশোর থেকে, আমাদেরকে বাচ্চু SMS করেছেন মানিকগঞ্জ থেকে, আরো অনেকে SMS করেছেন আমাদেরকে এবং SMS করছেন। জাকির এবং তৃষ্ণা আমাদের SMS করেছেন মিরপুর 2 থেকে, এবং
তাদের SMS একটাও জীবনে পড়েনি, সেটার জন্য তিনি অনেকগুলো SMS করে আমাদেরকে জানিয়েছেন, বাট আজকে পড়ে ফেললাম। মিথিলা যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন, রিয়াদ আমাদের SMS করেছেন নাজমা ময়মনসিং থেকে আমাদেরকে, এছাড়াও অ্যাডভোকেট মামুন SMS করেছেন খুলনা থেকে, সানি 69 আমাদের বোটবাজার থেকে SMS করেছেন, তনু আল আফি, তারপরে আমাদের ফাহমি আমাদের SMS করেছেন রবিন, অহনা আমাদের SMS করেছেন। আমরা চলে যাব আমাদের বন্ধু গ্যারাজের আরো একজন অতিথি রয়েছেন এখানে, এবং তিনি হচ্ছেন হিমু। আমরা হিমুর কাছে একটু যাই এবং হিমুর কাছে তার ঘটনাটা শুনি। কি ঘটনাটা আপনার এবং কোথায় ঘটেছিল যদি প্লিজ আমাদের একটু জানাতেন। আপনি তার আগে একটু বলেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো এভরিওয়ান, আমি হিমু, আমি আসছি নিকেতন থেকে। ওকে। আর আমি ইন্টারনাদের সরাসরি কাহিনী চলে যাচ্ছি। জি। এই কাহিনী মেইনলি হয় আমার সাথে, আমি এক্সপিরিয়েন্স করেছি। আমার এসএসসি যখন হয় 2010, জি, আমি এসএসসি পাস করেছি বগুড়া থেকে। জি। সো আমার কিছু ফ্রেন্ড সহ আমি জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। সো ছোটবেলা থেকে এরকম একটা কিউরিয়াসিটি ছিল যে বিষয়গুলো নিয়ে। সো আমরা যেদিন জিনিসটা করি সেদিন ছিল খুব ভালো একটা ওয়েদার, সব কি করেন ছিল। আপনারা? আমরা জাস্ট ঠিক করি যে কোনো শ্মশানে যাবো আমরা তো একটা শ্মশান ছিল ওই জায়গায়। তো শ্মশানে অনেক কথা শুনেছিলাম আমরা যে এখানে কিছু হয় বা এরকম টাইপ সামথিং কিছু দেখা যায়। তো আমরা যাই ওই জায়গায়। তো তখন আমরা ঠিক করি যখন যাবো ওই জায়গায়, তো টাইমটা তখন ছিল হলো রাত 11টা। তো বেসিক্যালি ওই জায়গায় কাউকে যাইতে দেওয়া হইতো না। তো আমার একটা ফ্রেন্ডের পরিচয় ছিল ওই জায়গায়, যে ও ম্যানেজ করেছে জিনিসটা, সো ওই জায়গায় থাকতে পারবো আমরা। তো আমরা ঠিক করলাম, ঢুকলাম ওই জায়গায় 11টার দিকে। তো ওই সময় যখন আপনারা ঢোকেন তখন কি ভয় লাগা শুরু করেছিল? না, তখন সবকিছু নর্মাল ছিল, ওয়েদার একবার নর্মাল। আমরা নর্মালি কথা বলতেছি, মজা করতেছি যে কি হবে না হবে দেখা যাবে সেটা। তো গেলাম, তো জাস্ট কথা বলতে বলতে নর্মাল কথা বলতে বলতে অ্যারাউন্ড আড়াইটা, তখন আমার দুটো ফ্রেন্ড অলরেডি ঘুমায় পড়ছে ওই জায়গায়। তো আমরা নর্মালি কথা বলতেছি, আমাদের ঘুম ঘুম চোখ। তো সাডেনলি আমার একটা ফ্রেন্ড বলতেছে, দোস্ত কিছু একটা শুনতে পাচ্ছি। তো আমরা কেউ ভাবে কিছু শুনি নাই, সে আসলে কি। তো বলতেছে, তো জিজ্ঞেস করলাম যে কি ছিল। তো বলছে, দোস্ত হালকা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমরা যেহেতু কিছু শুনি নাই, সো আমরা জিনিসটা বুঝছে মেবি তুই কিছু অন্য কিছু শুনতেছিস বা কিছু একটা হয়েছে এরকম সামথিং। তো করতে করতে অ্যারাউন্ড 3:15 দিকে জিনিসটা লাউডলি আমরা সবাই শুনতে পাচ্ছি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দুজন ঘুমায় ছিল, যে ওদেরকে রেখে তো আমরা জিনিসটা ফলো করতে পারবো না। তো ওদেরকে তুললাম, তোলার পর বললাম যে চল দেখি জিনিসটা কি। মেইনলি তো আসাই জন্য আমাদের। তো এখন আমরা জিনিসটা ফলো করতে যাচ্ছি, বাট কোন দিকে ফলো করব? অন্ধকার, শ্মশানে অন্ধকার থাকে সবাই জানে। তো আমরা এখন ফলো করতেছি, 15 থেকে 20 মিনিট আমরা হাঁটতেছি। সাউন্ডটা খুব লাউড শোনা যাচ্ছে, বাট কোন দিক থেকে আসছে সেটা আমরা কেউ বের করতে পারতেছি না। হাঁটতেছি করতে করতে আমাদের কাছে টর্চ ছিল, আমার 5 ফ্রেন্ডের হাতে টর্চ ছিল আমাদের। তো আমরা খুঁজতেছি যে কোথায় জিনিসটা হচ্ছে। করতে করতে যে ওই দিনই যে পরে শুনতে পারি আমরা যে ওই দিন একজনকে পোড়ানো হয়েছে, তো আমরা সেটা আর জানতাম না যে পোড়ানো হয়েছে। তো খোঁজাখুঁজি করতে করতে তো একটা গাছ ছিল ওই জায়গায়। তো গাছের পাশে জাস্ট এরকম ঘোরাচ্ছি আমরা টর্চ, হুট করে জায়গায় সবার ফোকাস চলে যায়, টর্চের ফোকাস। তো একজনকে দেখা যায় যে একটা বয়স হবে কত 13 থেকে 14, মেয়ে, চুল বড়, জাস্ট বসে আছে ওই জায়গায় গাছের পাশে, জাস্ট বসে আছে। তো আমাদের কারো সাহস হচ্ছে না যে কিছু করব বা কিছু, জাস্ট আমরা ফ্রিজ হয়ে গেছি। সেটা কি, সবার ফোকাস একবারে মেয়ের ওপর, লাইট দেওয়া আছে মেয়ের ওপর। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে নামটা বলতেছি, ফুয়াদ নাম, ও একটু বেশি সাহসী। তো বলছে, দোস্ত দেখি না কি এটা। তো আমাদের তো জাস্ট দেখতেছে, আমাদের কিছু বলবো যে দোস্ত তুই যাস না, তো শুনবে না, সেটা আমরা জানি, সেটা ভালোভাবে জানতাম। আপনারা সবাই একসঙ্গে দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ, সবাই একসাথে ফোকাস করছে এই জায়গাতে। ফার্স্টে আমরা জাস্ট ফোকাস করছি, আমি বলবো আমার ফোকাসটা ওই জায়গায় ছিল। দেন আমার যে বাকি ফ্রেন্ড গুলো, তারা, আমি জাস্ট দাঁড়াই আছি পিছনে, তো ওরা দেখতেছে জিনিসটা, ওরা ফোকাস করছে ওটাই। 5 জনের ফোকাস ওই জায়গায়। তার ভিতর আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আমি যে দেখবো জিনিসটা কি, তার নাম ফুয়াদ। তো এখন ও আস্তে আস্তে গেল সামনে, যাওয়ার পরে ও একবারে ফ্রি, যে নর্মাল কিছুই হয় না, এটা গেল সামনে, যাওয়ার পরে জাস্ট জিনিসটাকে হাত দিল। হাত দেওয়ার পরে তার যে মাথাটা নিচে নামা ছিল, সে মাথাটা উপরে তুললো। তোলার পরে আমরা জাস্ট দেখতে পারলাম যে ও একবার উড়ে গেল, বিম শব্দ হলো একটা, জাস্ট উড়ে পড়লো পিছন দিকে। আমরা এখনো ফোকাস করে রাখছি জিনিসটা। তো ফুয়াতির কি হলো সেটা দেখতেছি না, জাস্ট আমরা জিনিসটা দেখতেছি। তখন বাঁচতেছিল মেবি কয়টা, 3:30 কিংবা 4:45। তো এরকম করতে করতে
আমরা এখন বলতেছি যে আমার একটা ফ্রেন্ড বলতেছে যে ফুয়াদ কই হলো, ফুয়াদের কি হলো। তো আমাদের কারো আর কোন সেন্স নাই, টাইপ সামথিং আর ফ্রি গেছে। পরে যখন ফুয়াদের কাছে গেলেন তখন আসলে কতদূর ছিটকে পড়েছিল স্যার? অ্যাবাউট 10 থেকে 15 মিটার। তাকে যখন জিজ্ঞেস করেন যে কি ঘটেছিল তখন সে কি বলে? সে বলছে দোস্ত আমাকে একটা ফোর্স আসে ধাক্কা দিল, আমি চলে আসলাম। আর কিছু তার কাছে মনে নাই? আর কাছে কিছু মনে তার তার ইভেন তার হাত ভেঙে গেছিল। এবং আপনার তখন কি আর থেকেছিলেন না সঙ্গে না না, তখন জাস্ট জিনিসটা করার পরে ওর দিকে ফোকাস আছে, জাস্ট ওই সময় দিয়েছে আজান 5:15 বেজে গেছে। এই সময়ের মধ্যে যে কখন এত টাইম চলে গেল আমরা কিছু বলতে পারি না। আজান দিল, সবকিছু শেষ এবং আপনারা ফ্রিজ হয়েছিলেন? না, আমাদের কোনো কিছু না, তখন মাথায় ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমরা, কি হয়ে যাচ্ছে এগুলো। তো আমরা গেলাম যে ফলকে জিজ্ঞেস করলাম দোস্ত কি অবস্থা। তো ওর যে হাত ভাঙছে সেই জিনিসটা আমরা তার পরদিন জানতে পারি, কারণ ওই দিন মানে ভোরের দিকে বলতে দোস্ত আমার কিছু হয়নি, জাস্ট হালকা লাগছে। পরে সকালবেলা ডাক্তার কাছে গেছে, বোঝা যায় আসলে হাত ভেঙে গেছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার জানিয়ে রাখছি যে আমরা রয়েছে এই মুহূর্তে কোরবানপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে, এবং আমাদের এইখানে আমরা কয়েকদিন থেকে বলছিলাম যে আপনারা নিজেরা এসে দেখতে পারেন, যারা বন্ধু গ্যারেজে ঘটনা পাঠাবেন তাদের ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে নিজেরা এসে দেখতে পারবেন যে এই এলাকায় আমরা যেখানে আসছি সেখানে কিভাবে আমরা এসেছি, কিভাবে ভূত এফএম করছি, পুরো জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন। তো যারা ঘটনা পাঠিয়েছিলেন এবং যারা সিলেক্টেড হয়েছেন বন্ধু গ্যারেজের মাধ্যমে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিন্তু আজকেই শেষ না, আমরা এর পরে এটা করব, নেক্সট মান্থে আমাদের একটা প্ল্যান রয়েছে। এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সুমন ভাই আছে। সুমন ভাই একটু আগে আমাকে বললো যে কাছাকাছি সময় আমরা আরেকবার যাচ্ছি। তো ব্যাপারটা এরকম যে আমরা সামনেও যাব। সুতরাং আপনাদের এলাকায় যদি কোনো ভয়াবহ ঘটনা থাকে এবং আপনাদের এলাকা যদি ভয়ঙ্কর কোনো জায়গা হয়ে থাকে এবং আপনাদের এলাকায় যদি এরকম ধরনের কোনো ঘটনা প্রচলিত থাকে যে এই এলাকায় এখানে আসলে এরকম হয় বা এরকম কিছু দেখা যায়, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করে জানান এবং ইমেল করে জানিয়ে দিন। আমরা সেখানে পৌঁছে যাব ভূত এফএম টিম নিয়ে, উইথ যারা হচ্ছে ঘটনা পাঠাবেন এবং সিলেক্টেড হবেন বন্ধু গ্যারেজে তাদেরকে নিয়ে, এবং সবাই দেখতে পারবেন আমরা কিভাবে শো করি, কিভাবে কি করি না করি সবই দেখতে পাবেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো কিছু এসএমএস পড়তে চাই। স্থানীয় আমাদের এসএমএস করেছেন, তাহসিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এমডি সোহেল মগবাজার থেকে, তানিয়া চৌধুরী আমাদের এসএমএস করেছেন, জসিম আমাদের মংলা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন শিমুল নারায়ণগঞ্জ থেকে, সম্রাট গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কল্পনা ধানমন্ডি থেকে, এছাড়াও সারা আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা কিন্তু ছোট বিরতিতে যাব। এবং যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান ফেসবুকে, তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. The night comes alive. সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন বাবু ভাই। আমরা তার সাথে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলাম। আমাদের কাছে অনেকেই আসতে যাচ্ছেন এখন এই মুহূর্তে। একটু আগে আমরা আরেকজনের কাছে শুনলাম যিনি আমাদের এরকম একটা আউটডোর শোতে ছিলেন, তিনিও আসতে যাচ্ছেন। কাছাকাছি যারা আছেন তারা অনেকেই আসতে যাচ্ছেন না আমাদের এখানে। তো আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলছিলাম এবং কি অদ্ভুত ব্যাপার যে আপনি এখন যে ঘটনাটা বলবেন সেটাও ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আমরা ঘটনাটা শুনি। হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস রাসেল ভাই। আমি যে কাহিনীটা বলতে যাচ্ছি এটা ব্ল্যাক ম্যাজিকের উপর এবং এটা ওয়ান অফ মাই রিলেটিভের ঘটনা। আচ্ছা, আপনি তো সবসময় বর্ণনা খুব সুন্দর দেন, আপনি যে জায়গাটা দেখলেন এটা কেমন লাগলো আপনার কাছে? এই জায়গাটা অ্যাকচুয়ালি ভেরি নাইস। হ্যাঁ, এবং মানে অ্যাকচুয়ালি আমি চিন্তা করছিলাম যে ঠিক মসজিদের পাশে কেন, মসজিদের কাছাকাছি কেন। পরে দেখলাম যে আসলে এখানে কিছু ঘটনা আছে যেটা শুনলাম যে এখানে মানে যিনি ছিলেন তিনি এই জিন এবং দুষ্ট জিনদেরকে সরাতো এবং অনেক কিছু রিলেটেড, এবং জেনে তখন বেশ শিহরিত লাগলো জিনিসটা। মানে এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যে
ভয়ের জায়গাগুলো সাধারণত খুব সুন্দর হয় দেখতে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়, ভেরি নাইস প্লেস। এবং সেটাই অ্যাকচুয়ালি যেসব জায়গায় গিয়েছিলাম এসে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঠিক ওই শুকনো নদীতে হেঁটে নদীর পাড়ে চলে গিয়েছিলাম। আচ্ছা, পরে ভাবলাম যে আসলে ওখানে কি সব নর্মাল ছিল, কারণ অনেক বাচ্চারা দৌড়াচ্ছিল ফোর্সে অন্ধকারের ভেতরে। এখন মনে হচ্ছে হ্যাঁ, তো তখন আমার সাথে যিনি ছিলেন আমার রিলেটিভ, উনি বলছে যে অন্ধকারে এত স্পিডে বাচ্চারা দৌড়ায় কিভাবে, হ্যাঁ ওরা কি দেখে না নিচে পড়ে যেতে পারে। আমি বললাম দৌড়াতে পারে নিজেদের এলাকা, বাট এখন ভাবছি ওটাকে আসলে বাচ্চা ছিল নাকি ওরা, সামথিং এলস। আচ্ছা, আমরা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এখন যাব। ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা কোথায় ঘটেছিল? আচ্ছা, এটা হচ্ছে আমেরিকাতে ঘটেছে, ফ্লোরিডা স্টেটে। আচ্ছা, ওখানকার একটা ঘটনা, আমার একটা রিলেটিভের ঘটনা, সঙ্গত কারণে নাম এবং সম্পর্ক বলছি না। আচ্ছা যাক, যার সাথে ঘটেছে ও প্রথম বিয়ের পর আর কি আপনার তখন সে আপনার স্টেটে যায় ফ্লোরিডাতে, এবং থাকার পরে তখন ওর হাজবেন্ড জব করতো আর ওকে থাকতে হতো বাসায় একলা। তো কিছুদিনের মধ্যে ও প্রেগনেন্ট হয়, এবং প্রেগনেন্ট অবস্থা যখন বাসায় থাকে ও প্রথম যেটা ফিল করতো যে বাসার মধ্যে কেউ হাঁটা চলা করে রাতের বেলা। আচ্ছা, হ্যাঁ, এবং এটা ওর হাজবেন্ডকে সে বলছে অনেকবার যে তার মনে হয় অন্ধকারে কেউ হাঁটে বাসার মধ্যে। তো ওর হাজবেন্ড অনেকবার চেষ্টা করছে শুনতে যে কেউ হাঁটে কিনা, তো উনি কিছু বুঝতে পারেননি, বাট ও সবসময় ফিল করছে জিনিসটা। এবং তারপরে যে জিনিসটাও দেখা শুরু করলো সেটা মানে একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস। আচ্ছা, দেখতো যে একটা নেকড়ে বাঘের মতো একটা জিনিস, মানে জাস্ট লাইক এন উলফ। আচ্ছা, এবং চোখগুলা বেশ বড় বড় জল জল করতেছে, এবং সেটা তার রুমে ঢুকতো। সে যখন দেখতো যে শুয়ে আছে এবং এরকম একটা উলফ তার ঘরে ঢুকছে, ঢুকে তার দিকে তাকায় আছে, এবং এক সময় সে উলফটা এসে তার ঠিক মুখের মধ্যে কামড় দিয়ে ধরতো। হ্যাঁ, এবং কামড় দিয়ে ধরে মানে তাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করতো। অসহনীয় একটা ব্যাপার, মানে যন্ত্রণাদায়ক। এবং সে পেইনটা কি সে ফিল করতে পারে? হ্যাঁ, পেইনটাও সে ফিল করতো, এবং সে ঘুমের মধ্যে গোঙাতো এবং কান্না শুরু করতো, এবং ওর হাজবেন্ড তখন ওকে উঠাই দিত ঘুম থেকে। এবং এরকম একটা সিচুয়েশন দেখতো প্রায়। এবং অনেক সময় ফিল করতো যে বাসার আশেপাশে কেউ শব্দ করতেছে, বাসার আশেপাশে যে কিছু একটা ঘুরতেছে, হ্যাঁ এরকম জিনিসপত্র ফিল করতো। তো মানে এই জিনিসটা আর কি তার মধ্যে খুব খুব বাজেভাবে ফেলছিল আর কি, প্রভাব ফেলছিল। যাই হোক, এরপরে ওর ছেলে হয়। তো ছেলে হওয়ার পর যেটা হয় যে ছেলেটা দেখা যাচ্ছে হওয়ার পরই কান্নাকাটি করতো খুব। আচ্ছা, মানে খুব কাঁদতো। তো এরকম অবস্থায় ও নিয়ে যায় আপনার ওখানকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, উনি একজন ইন্ডিয়ান, ওনার কাছে নিয়ে যান। তো খুব লজিক্যাল ইমাম সাহেব ছিলেন তিনি, মানে খুব পড়াশোনা করতেন, স্টাডিয়াস এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত আর কি। আচ্ছা, যখন বাচ্চাকে নিয়ে যায় তার কাছে, তো তিনি বলেন যে দেখো, বাচ্চা তো আসলে সবসময় যে কোনো অন্য কিছুর জন্য কাঁদবে এমন কোনো ব্যাপার নাই, এখানে ক্রনিক পেইন থাকতে পারে বাচ্চাদের, হ্যাঁ ক্রনিক পেইন, এটার জন্য কাঁদে। তো ও বলে যে না, আমি ডাক্তারের কাছে নিয়েছি, কিছু হয় না, তো আপনি কিছু দোয়া টোয়া করে দেন। তো ওই হুজুর যে আছে ওকে একটা রেমেডি দেয়, বলে যে এরকম পড়া পানি দিয়ে এবং কিছু দোয়া বলে, যেটা পড়ে তুমি ফু দিবা এটা সময়, যদি তার উপরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, হ্যাঁ, আর যদি না হয় তাহলে মানে তো তুমি ডাক্তার দেখাবা, চিকিৎসা করাবা। তো বাচ্চাকে যখন ফার্স্ট ট্রিটমেন্টটা দেয় সে ওরকম আপনার গোসল করে তারপরে ওই দোয়াটা পড়ে তাকে করে, দেখা যায় বাচ্চার কান্না তখন থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটা গেল প্রথম দিকে বাচ্চার সাথে কিছুদিনের ব্যাপার। পরবর্তীতে বাচ্চার যখন আরেকটু বড় হয়, বাচ্চা যখন কথা বলতে শেখে, তো বাচ্চা বিভিন্ন সময় ভয় পেত। তো বাচ্চাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি ভয় পাচ্ছ কেন, কি হয়েছে, তুমি এরকম ঘুমের মধ্যে ভয় পাও বা একদিকে তাকিয়ে থাকো ভয়ে। তো বাচ্চা তাকে বলে যে আমি ভয় পাই, আমি দেখি যে একটা উলফ, এরকম একটা উলফ আমার ঘরে আসে, আচ্ছা, এসে আমার দিকে এরকম তাকায় এবং কামড়ায় ধরতে যায় এবং তাকায় থাকে, ইদানিং প্রায় একটা উলফ আমাদের বাসায় আসে। এবং তখন ও খুব ভয় পেয়ে যায়, কারণ এটা সে নিজে যেটা দেখতো প্রেগনেন্ট অবস্থায়, এবং তার ছেলেও কিন্তু সেটাই দেখছে, একই জিনিস দেখছে, সেম জিনিস। আচ্ছা, এবং সে গেস করে কিছু হয়তো তার রিলেটিভ ছিল যাদের মানে বা তার সম্পর্কের মধ্যে কিছু মানুষ ছিল যাদের কিছু গেস করে ব্ল্যাক ম্যাজিক, কারণ মানে সবারই জীবনে কিছু ঘটনা থাকে। দেখ তার যখন নাকি সে সেকেন্ড বার প্রেগনেন্ট হয়, আচ্ছা, তখন যেটা হয় সেটা আরো মানে ভয়ঙ্কর আর কি। তো সে যেটা দেখতো এটা ঠিক স্বপ্ন, আবার অনেক সময় দেখা যেত স্বপ্ন ছাড়াও তার কাছে মনে হতো সে রাতে হয়তো শুয়ে আছে, হঠাৎ বাসায় যখন কেউ নেই বিশেষ করে, এরকম সময় সে দেখতো যে তার রুমে 3টা মহিলা আসছে। আচ্ছা, 3টা মহিলা, এবং তাদের চোখে বেশ টানা টানা করে কাজল দেওয়া, হ্যাঁ, এবং চুলগুলো বড় বড় জটা বাঁধা, এরকম এসে তার দিকে তাকাতো, তার বিছানা ঘিরে দাঁড়াতো।
আচ্ছা দাঁড়ায় তার দিকে তাকাতো বিড়বিড় করে কি পড়তো, এবং তার দেখা যেত তার মানে গায়ের মধ্যে আঁচড় কাটতো। আচ্ছা আচ্ছা এবং তার পেট, তাকে একবার দেখতেছে যে তাকে নিয়ে পেট চেপে ধরে তাকে চেষ্টা করতেছে, মানে তার মানে বাচ্চা মেরে ফেলার আর কি, আচ্ছা তাকে মানে আগেই মানে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। তো এরকম মানে সিন সে দেখা শুরু করে এবং বেশ ভয়ের। তো লাস্টে সে যেটা দেখে যে একদিন তার, এবং যখনই জিনিসটা দেখতো তখন তার পেটে বাচ্চা শক্ত হয়ে যেত, আচ্ছা বাচ্চা মানে মুভমেন্ট কমে যেত এবং স্টিফ হয়ে যেত। এবং এই ঘটনা যখন চলতে থাকে এবং সে খুব ভয় পায় এবং আরো অনেক কিছু এরকম দেখতো, এবং হাঁটার ব্যাপারটা কন্টিনিউয়াসলি তার বাসায় এটা থাকতো। হ্যাঁ, এবং আচ্ছা যখন তারপর লাস্টে যেটি দিন দেখে তার মানে বাচ্চা হওয়ার আগে দিয়ে, যে কেউ একজন একটা কালো রঙের ত্রিশূল এনে তার পেটের মধ্যে মারছে। এবং যেটা হয় ওর মানে যখন বাচ্চা হয় তখন দেখে যে বাচ্চার পিঠের মধ্যে ওরকম একটা দাগ নাকি সে দেখতে পায়, আপনার কালো রঙের একটা ত্রিশূলের মতো। আচ্ছা এবং যাক আল্লাহর মধ্যে মানে দোয়া টোয়া পড়ে, সে নামাজ কালাম পড়তো, আমল করতো, এই কারণে অনেকটাই এটার থেকে সে মানে রক্ষা পায়। এবং এরপর এখনো স্টিল ওই বাচ্চা, ওই ছোট বাচ্চাও যখন বড় হয় সেও নাকি মানে তার মাকে বলছে যে আই সিন 3 women came to my room। আচ্ছা এই মানে আজব ব্যাপার হচ্ছে মা যেটা দেখতো ছেলেও কিন্তু সেই কথা বলে, এবং বাচ্চারা কিন্তু ছোট ছেলেটা কিন্তু এখনো ভয় পায়, রুমে একা থাকতে চায় না, মানে হি সিজ থিংস। এবং এখনো ওই যার কথা বলছি ওর বাসায় নাকি এখনো সে শব্দ পায় যে কেউ একজন হাঁটে রাতের বেলা। আচ্ছা যদিও ওর হাজবেন্ড বলছে যে সে অনেক ট্রাই করছে, সে দেখে না, বাট সে এরকম শব্দ পায়। এবং মানে থিংস আর ডান, এবং সে মোটামুটি শিওর যে কেউ একজন তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের ফলে এগুলো হচ্ছে আর কি। তো ওকে, এই হচ্ছে ব্যাপার রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটা ঘটনা পড়বো এই মুহূর্তে, এবং এই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, যিনি আজকে এখানে উপস্থিত নেই, তার আসার আগ্রহ ছিল যদিও কোন একটা কারণে তিনি আসতে পারেনি। আমি তার ঘটনাটা তার মতো করে পড়ে শোনাচ্ছি।